কিন্তু প্রত্যেকটি লেনদেনই আবার ঘটনা বলা যায়। কেন স্যার? কারণ একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে রেগুলার। খেয়াল করে দেখো, ম্যানেজারকে নিয়োগ দেওয়া হলো বা ম্যানেজার মারা গেল, ঠিক আছে, অথবা পণ্য ক্রয়ের অর্ডার দেওয়া হলো, পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, যেটাই বলি না কেন আমরা, এই ঘটনাগুলো এগুলো কিন্তু অবশ্যই ঘটনা, এগুলো অবশ্যই একটি প্রতিষ্ঠানের জন্য ঘটনা। কিন্তু এই ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার? সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা আমাদের লেনদেন নয়। কিন্তু যখন একটা লেনদেনের কথা চিন্তা করব, লেনদেনটা অবশ্যই একটা ঘটনা। ম্যানেজারকে বেতন দেওয়া হলো 5,000 টাকা, লেনদেনটা অবশ্যই একটা ঘটনা এটা। কিন্তু এই লেনদেন, এই ঘটনাটার ফলে যখন আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তখনই মূলত কিন্তু তাকে আমরা বলতেছি লেনদেন বলতেছি। এই ঘটনাটা যখন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তখন আমরা তাকে লেনদেন বলেছি। অর্থাৎ সহজ কথায় স্যার, একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা সমূহকেই বলা হচ্ছে লেনদেন, যা প্রতিষ্ঠানের কিছু কাজ করে থাকে। একটা লেনদেন হওয়ার জন্য কি কি হতে হবে? একটা লেনদেন ঘটনা, একটা ঘটনা, তোমার কথা বলে প্রেজেন্টেশনটা ব্রেক করে দাও। আমি তোমাদেরকে মিউটই করে দিয়েছি, আনমিউটই করতে পারবো না প্রয়োজন ছাড়া, তো অনেক কিছু ডিস্টার্ব হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই অভ্যস্ত না তোমরা, তোমাদেরকে আসলে এটা নিয়ে আসলে রাগ করারও কিছু নেই, স্বাভাবিক, আমরা সবাই নতুন। ঠিক আছে স্যার, তাহলে স্ক্রিনে একটু তাকাই সবাই, যে আমরা যখন লেনদেন নিয়ে আলোচনা করতেছি, আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, যে লেনদেনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে তাকে আমরা লেনদেন বলে থাকবো। যেমন লেনদেনের প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। লেনদেন কি করবে স্যার? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এরপর সেটি হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে স্যার। অর্থাৎ একটা লেনদেন, খেয়াল করো, ম্যানেজার যদি মারা যায়, এটা আমাদের জন্য কি হয়েছে? একটা ব্যাপার, আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি হয়েছে অবশ্যই। কিন্তু ম্যানেজার মারা গেছে, এটা তো ক্ষতি, কিন্তু স্যার এই ক্ষতিটা তো আমি পরিমাপ করতে পারতেছি না, অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারছি না, অর্থাৎ এটা আমার জন্য লেনদেন হবে না। অর্থাৎ আমার লেনদেন হতে গেলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, এবং সামঞ্জস্য ও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। স্যার, সামঞ্জস্য ও স্বয়ংসম্পূর্ণতাটা জিনিসটা কি? একটু খেয়াল করবো আমরা। সামঞ্জস্যতা বলতে বোঝায় একটা লেনদেনের টাকার পরিমাণটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ আমরা যদি একটা মার্কার ক্রয় করি, আমরা একটা মার্কার ক্রয় করলাম, ক্রয় করে আমরা 50 টাকার মার্কার লিখে রাখছি 5,000 টাকা বা 10,000 টাকা, অবশ্যই এই লেনদেনটি সামঞ্জস্যতা হারিয়েছে, কারণ লেনদেনটি যে মূল্যে লেখার কথা ছিল সে মূল্যে লেখা হয়নি। স্যার, স্বয়ংসম্পূর্ণতা বলতেও কিন্তু আমরা বুঝি একটি লেনদেনে অবশ্যই দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটি সুবিধা প্রদান করবে। তারপর স্যার আরেকটি যে বৈশিষ্ট্য রয়েছে দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে, একটা দাতা পক্ষ আর একটা গ্রহীতা পক্ষ। স্যার, এরপরে রয়েছে প্রামাণ্য ঘটনা। একটু খেয়াল করে দেখো, এটা কলেজে পড়ে এসেছো যে প্রত্যেকটা লেনদেনের কিছু প্রামাণ্য দলিল থাকে, প্রত্যেকটি লেনদেনে কিছু প্রামাণ্য দলিল থাকে। সেই দলিলগুলো কি? চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই যে কিছু দলিল রয়েছে, এই দলিলগুলোকে দলিল। তার মানে একটা লেনদেন হলে অবশ্যই সেই ঘটনাটার একটা দলিল থাকতে হবে, সেটাকে আমরা বলি প্রামাণ্য ঘটনা। স্যার, ভবিষ্যৎ ঘটনা কিভাবে আমাদের লেনদেন হতে পারে একটু খেয়াল করবো। ভবিষ্যতে আমরা দেনাদারের কাছ থেকে, ওই যে কিছু স্যাসরা কাস্টমার আছে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো না, হ্যাঁ, ওই ভবিষ্যতে ওই স্যাসরা কাস্টমারদের টাকা পাবো না বলে আমরা কি করি? দেনাদারকে একটা কি করি? কুঋণ সঞ্চিতি রাখি। আজকে ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে টাকা পাবো না সেই চিন্তা করে আজকেই আমরা কুঋণ সঞ্চিতি রাখতেছি, অর্থাৎ ভবিষ্যতেরও কোনো ঘটনা আজকের আমাদের লেনদেন হতে পারে। স্যার, এই বিষয়গুলো আমরা শিখলাম। লেনদেনের বৈশিষ্ট্য, অবশ্যই লেনদেনের বৈশিষ্ট্য তোমাদের মেমোরাইজিং করে রাখতে হবে, অর্থাৎ সবারই মুখস্থ রাখা উচিত যে লেনদেনের বৈশিষ্ট্য কয়টি, অন্তত যেন 4-5টা বৈশিষ্ট্য আমাদের সবারই মুখস্থ থাকে যদি ভালো করতে চাও পরীক্ষায়। আমি জানি সবাই ভালো করতে চান পরীক্ষায়, কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা একদম টার্গেটেড যে না ইনশাআল্লাহ ডিইউতে চান্স পাইতেই হবে, তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো মুখস্থ করে ফেলবা ইনশাআল্লাহ, বা মনে রাখবা এক্সাম্পল সহ। তারপর স্যার, আর্থিক অবস্থার পরিবর্তন কিভাবে ঘটাবে? আর্থিক অবস্থা, এই যে বলতেছে লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, তো আমরা এরপরে তোমার কোশ্চেনটার অ্যান্সার দিব এখন প্রামাণ্য ঘটনাটা, তারপরে বলে দিচ্ছি যে প্রথমে স্যার আর্থিক অবস্থার পরিবর্তনটা একটু খেয়াল করব। একটা লেনদেন হতে হলে অবশ্যই কি হতে হবে?
আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, এটা বলতেছি আমরা। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন কিভাবে হবে স্যার, এটা একটু খেয়াল করি আমরা। আচ্ছা, বোর্ডে লেখা ক্লিয়ার দেখা যায় কিনা একটু জানাবো আমাকে। যে আমরা ধরে নিচ্ছি আমাদের আর্থিক অবস্থা বলতে কি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর্থিক অবস্থা বলতে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বকে বোঝায়। আমি যদি ধরে নেই স্যার, ধরে নেই যে আমার সম্পদ আছে 100 টাকা, দায় আছে 50 টাকা, মালিকানা সত্ত্ব আছে 50 টাকা। আমাকে কয়েকজন জানাও যে ক্লিয়ার কিনা, যে মাত্র 2 জন জানিয়েছে যে বোর্ড ক্লিয়ার, আরো কয়েকজন জানাও, টেক্সট দাও ইয়েস অর নো, ইয়েস অর নো এরকম করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, আমরা ধরে নিচ্ছি যে আমাদের সম্পদ হচ্ছে 100 টাকা, দায় হচ্ছে 50 টাকা, মালিকানা সত্ত্ব হচ্ছে 50 টাকা। থ্যাংক ইউ তোমাদেরকে, হ্যাঁ যারা অ্যানসার দিয়েছো। তো এখন একটু খেয়াল করি বিষয়টা, যে আর্থিক অবস্থার যে পরিবর্তন ঘটবে, আর্থিক অবস্থার যে পরিবর্তন হবে, এটা একটু খেয়াল করে একটু প্রমাণ করি যে আসলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে কিনা। কারণ তোমরাও তো ভবিষ্যতে কাউকে না কাউকে পড়াবা, যদি বলে আর্থিক অবস্থার পরিবর্তন প্রমাণ করে দেন। আচ্ছা স্যার, তো আমরা একটা লেনদেন নিলাম, নগদে যন্ত্র ক্রয়। স্যার নগদে যন্ত্র ক্রয় ধরে নিলাম 20 টাকার নগদে যন্ত্রপাতি ক্রয় করেছি, এটা লেনদেন। এখন আমরা খেয়াল করি 20 টাকার নগদে যন্ত্রপাতি যদি আমরা ক্রয় করি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের সম্পদ বেড়েছে 20 টাকা, যন্ত্রপাতি ডেবিট, আবার যন্ত্রপাতি নগদান ক্রেডিট, তার মানে 20 টাকা আবার সম্পদ কমে গেছে। আলটিমেটলি আমরা দেখতেছি যে না, আমাদের আর্থিক অবস্থা যা ছিল তাই আছে। খেয়াল করে দেখো, আমরা ম্যাথটা নিয়েছি যে আমাদের আর্থিক অবস্থা এ ধরেছি, সম্পদ ধরেছি 100 টাকা, দায় ধরেছি 50, মালিকানা সত্ত্ব ধরেছি 50। এরপর আমরা খেয়াল করলাম যে নগদে যদি যন্ত্রপাতি ক্রয় করি 20 টাকা, তাহলে যদি আমি জাবেদা দেই, হ্যাঁ যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট, তাহলে আমার সম্পদ বাড়লো 20 টাকা, সম্পদ কমলো 20 টাকা। তাহলে আলটিমেটলি স্যার আর্থিক অবস্থার পরিবর্তন কি দেখা যাচ্ছে এখানে? আর্থিক অবস্থার পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। খেয়াল করবো আমরা, তাহলে কি এটা লেনদেন নয়? তাহলে কি স্যার এটা লেনদেন হবে না? অবশ্যই স্যার এটা লেনদেন হবে, অবশ্যই স্যার এটা লেনদেন হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আর্থিক অবস্থার পরিবর্তন 2 ধরনের। আর্থিক অবস্থার পরিবর্তন রয়েছে স্যার 2 ধরনের। খেয়াল করবো আমরা আর্থিক অবস্থার পরিবর্তন 2 ধরনের। যখন খেয়াল করবা যে টাকার অঙ্কে পরিবর্তন হয় নাই, অর্থাৎ টাকার অঙ্কে পরিবর্তন হয় নাই, যোগফল পরিবর্তন হয়নি, তখন তাকে বলা হয় গুণগত পরিবর্তন। গুণগত পরিবর্তন, তোমরা যারা একটু দ্রুত লিখতে পারো তারা কিন্তু লিখেও ফেলতে পারো খাতা, যে গুণগত পরিবর্তন বলি আমরা এটাকে। গুণগত বা কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ আর্থিক অবস্থার গুণগত পরিবর্তন, যেখানে যোগফল পরিবর্তন হয় না। যেখানে কি হয় না স্যার? যোগফল পরিবর্তন হয় না। এই লাইনগুলো থেকেই ভার্সিটির প্রশ্ন আসে, যোগফল পরিবর্তন হয় না। এই বিষয়গুলো স্যার ক্লিয়ার থাকতে হবে। আমি একটু পরেই তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিব, তখন তোমরা কোশ্চেন করতে পারবা আনমিউট করে, ইনশাআল্লাহ সমস্যা নেই। খেয়াল করবো স্যার যে আমরা ধরে এখানে ম্যাথটা করার জন্য সুবিধার জন্য আমরা ধরে নিয়েছি সম্পদ 100, দায় 50, মালিকানা সত্ত্ব 50 টাকা। আমরা যদি একটা জাবেদা দেই, একটা লেনদেন দেই, সেটা হচ্ছে নগদে যন্ত্রপাতি ক্রয়। দেখো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, টাকার অঙ্কে তো পরিবর্তন হয় নাই। তাহলে এটা কোন ধরনের আর্থিক অবস্থার পরিবর্তন? আর্থিক অবস্থার পরিবর্তন 2 ধরনের। একটা হচ্ছে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন, নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন, আর একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। অর্থাৎ স্যার গুণগত বা কাঠামোগত পরিবর্তনে আমাদের কি হয় না, গুণগত পরিবর্তনে যোগফল পরিবর্তন হয় না, যোগফল পরিবর্তন হয় না। যে লেনদেনটা গুণগত সেটা যোগফল পরিবর্তন হয় না। তাহলে স্যার এখন আমরা একটা নিট পরিবর্তনের एग्जांपल দেখেন। নিট পরিবর্তনে বা পরিমাণগত পরিবর্তন, নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। স্যার ধরে নিচ্ছি আমাদের সম্পদ, এবারও ধরে নিচ্ছি 100 টাকা, 50 টাকা এবং 50 টাকা। আমরা একটা লেনদেন দেই, নগদে বেতন প্রদান, নগদে বেতন প্রদান। খেয়াল করবো স্যার, নগদের যদি আমি 10 টাকা বেতন দেই, খেয়াল করবো বেতন ডেবিট নগদান ক্রেডিট। আমাদের অবশ্যই জাবেদা মনে রাখতে হবে, বেতন ডেবিট নগদান ক্রেডিট। তাহলে নগদ থেকে 10 টাকা চলে গেল, আর বেতন হচ্ছে একটা ব্যয় বা খরচ, বেতন ডেবিট, বেতন ডেবিট, তার মানে এটা একটা খরচ, এখান থেকেও 10 টাকা চলে গেল। তাহলে স্যার এই লেনদেনটার ফলে আমরা দেখতে পাচ্ছি এই আর্থিক অবস্থা কি হয়েছে, পরিবর্তন
হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং যোগফলেও চেঞ্জ হয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং যোগফলেও পরিবর্তন হয়েছে। তাহলে যোগফলে পরিবর্তন হয়, এরকম পরিবর্তনকে আমরা কি বলি? যোগফল পরিবর্তন হয়, এরকম পরিবর্তনকে বলি আমরা নিট বা পরিমাণগত পরিবর্তন। নিট বা পরিমাণগত পরিবর্তন। খেয়াল করো স্যার, টাকার পরিমাণে চেঞ্জ হবে, টাকার পরিমাণে চেঞ্জ হবে, অর্থাৎ যোগফল চেঞ্জ হবে। টাকার পরিমাণে চেঞ্জ হলে পরিমাণগত পরিবর্তন, টাকার যোগফল চেঞ্জ না হলে নিট পরিবর্তন। তাহলে এটাকে বলা হচ্ছে স্যার যোগফল পরিবর্তন হয়। এভাবে ভার্সিটি কোশ্চেন গুলো আসে যে নিচের কোন লেনদেনের ফলে যোগফল পরিবর্তন হবে আর হবে না। যোগফল পরিবর্তন হয়, এটা মনে রাখতে হবে স্যার। যারা পারো খাতায় অবশ্যই লিখে রাখবা যে যোগফল পরিবর্তন হয় কোন পরিবর্তনে স্যার? নিট পরিবর্তনে। যোগফল পরিবর্তন হয় নিট বা পরিমাণগত পরিবর্তনে। আমরা एग्जांपल দেখলাম যে নগদে বেতন প্রদান করে যে কি হচ্ছে স্যার। আরো একটা সহজে বলা যায়, সহজে একটা পয়েন্ট বলা যায়, সেটা হচ্ছে স্যার হিসাব সমীকরণে কয়টা দিক রয়েছে? একটা হচ্ছে সম্পদের দিক, আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের দিক। একটি হচ্ছে সম্পদের দিক আর একটি হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের দিক। খেয়াল রাখবা যে হিসাব সমীকরণে যে কোনো একদিকে পরিবর্তন, একদিকে হ্রাস বৃদ্ধি যদি হয় তাহলে সেটাকে আমরা বলি গুণগত পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। কিন্তু যদি দুই দিকে পরিবর্তন হয়, দুই দিকে, খেয়াল করে দেখো এখানে, এখানে নগদেও কাজ হয়েছে, সম্পদেও কাজ হয়েছে, মালিকানা সত্ত্বে, তো দুই দিকে কাজ হয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের দুই দিকে পরিবর্তনকে আমরা বলি নিট বা পরিমাণগত পরিবর্তন। আর সমীকরণের যে কোনো একদিকে পরিবর্তনকে আমরা বলি কাঠামোগত বা গুণগত পরিবর্তন। স্যার তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি খুব কম সময়ের জন্য, দুই একটা কোশ্চেন নিব, পরে আমি আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাদের প্রামাণ্য ঘটনা। প্রামাণ্য ঘটনার বিষয়টা হচ্ছে এটা একটা লেনদেনের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রামাণ্য ঘটনা, এই যে প্রামাণ্য ঘটনা স্ক্রিনে দেখো, এটা হচ্ছে লেনদেনের একটা বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য স্যার? একটা লেনদেন হতে গেলে অবশ্যই তার একটা প্রামাণ্য দলিল থাকে, প্রামাণ্য দলিল, ক্যাশ মেমো, চালান, ভাউচার, কোনো না কোনো অবশ্যই দলিল আছে। এই যে প্রামাণ্য দলিল গুলো থাকতে হবে, এটাকেই বলতেছে একটা বৈশিষ্ট্য যে প্রামাণ্য ঘটনা। অবশ্যই সেই ঘটনাটার প্রামাণ্য দলিল থাকতে হবে, তাহলে সেটা লেনদেন বলে গণ্য হবে। ভাইয়া আজকে অনেক কথাটা বাজতেছে। আচ্ছা, মানে ইকো হচ্ছে না? ইকো? জি ভাই, ইকো হচ্ছে। হ্যাঁ, এই রুমে একটু ইকো হচ্ছে বেশি। হ্যাঁ ভাইয়া, কথা ঠিক মতো শোনা যায় না। বুঝতে পারছি, রিয়েলি সরি ফর দ্যাট। আসলে কি করবো, আমার কথা মানে পুরো রুমটাই হচ্ছে, আমাকে রুম চেঞ্জ করছি। মানে আমি যে রুমে ক্লাস নিচ্ছিলাম ওই রুমে এক ভাই ক্লাস নিচ্ছিল, আমি আরেকটা রুমে চলে আসছি, রুমে একদম পুরো বদ্ধ আবদ্ধ, দরজা খুলে রাখলে কোনো কাজ হবে না। কিসের আওয়াজ হয় ভাই? কিছু তো বুঝলাম না। ভাই যার মাইক থেকে আওয়াজ আসতেছে মাইকটা অফ করো। কিরে সামনে তুই? ভাই সমস্যাটা অনেক বেশি হচ্ছে, কিছু তেমন বোঝা যাচ্ছে। আজকে ওয়েদার ভালো না তো, মেবি এই জন্য নেট প্রবলেম করতেছে। বেজে বেজে আসতেছে ভাইয়া। আচ্ছা, আমাকে আমি একটু চেষ্টা করি যে হেডফোন ইউজ করে আপাতত কোনোভাবে কিছুটা উপকার করা যায় কিনা। আমি তো ক্লিয়ার শুনতে পারতেছি। অনেক শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আপনি ক্লিয়ার শুনতে পেয়েছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমারটাও ক্লিয়ার হচ্ছে ভাইয়া। জি ভাইয়া। কি অবস্থা? না ঠিক আছে, সবারই সুবিধা অসুবিধা বুঝতে হবে, তবে আমি চেষ্টা করি আর কি। ভাইয়া আজকে ওয়েদার ভালো না তো, মেবি এই জন্য নেট একটু প্রবলেম করতেছে। হ্যাঁ ভাইয়া, আমার মনে হচ্ছে যে নেটের প্রবলেম হতে পারে তোমাদের কারো, ঠিক আছে? এটার ক্ষেত্রে আসলে আমার নিজেরও আসলে খুব বেশি একটা কিছু করার নাই নেট কানেকশনের ক্ষেত্রে, আমাদের পুরো দেশের অবস্থাই খারাপ নেট কানেকশন। আচ্ছা স্যার, আমি যে বলতেছিলাম যে তোমাদেরকে আর্থিক অবস্থা পরিবর্তন, পড়াশোনায় চলে গেলাম, স্ক্রিনে তাকাও। আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে পরিমাণগত পরিবর্তন বা নিট পরিবর্তন, আর গুণগত বা কাঠামোগত
পরিবর্তন। স্যার এটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি কিভাবে গুণগত বা নিট পরিবর্তন হয়, আর কিভাবে আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন হয়, আর কিভাবে নিট বা পরিমাণগত পরিবর্তন হয়ে থাকে। স্যার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য আরো একটু সহজ লাগবে। ভাইয়া গুণগত পরিবর্তনে তো যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 20 টাকা, আবার এখান থেকে তো নগদে মাইনাস হইতেছে 20 টাকা, তাহলে তো ভাইয়া এখানে কম বেশি একটা হইতাছে, তাহলে তো ভাইয়া এটা পরিবর্তন হইছে না। টাকার পরিমাণে পরিবর্তন হয় নাই, টাকার পরিমাণে পরিবর্তন হয়নি, আমি তো ওইটাই বুঝাইলাম একটু আগে। টাকার পরিমাণ 100 টাকা আগে থেকে ধরে নিছো সম্পদ, তাহলে 20 টাকা যন্ত্রপাতি বাড়লো, আবার নগদে 20 টাকা কমে গেল। নগদ আর যন্ত্রপাতি দুইটাই তো সম্পদ, জি এটা সম্পদ। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে 100 টাকা আবার 50 টাকা 50 টাকা। তার মানে টাকার পরিবর্তন হবে না, টাকার যোগফল পরিবর্তন হবে না স্যার, এটা মনে রাখতে হবে। যোগফল পরিবর্তন হলে সেটা হচ্ছে নিট পরিবর্তন, যোগফল পরিবর্তন না হলে সেটা গুণগত পরিবর্তন। স্যার কোশ্চেন করেই মিউট করে ফেলবো। ভাইয়া ভবিষ্যৎ ঘটনাটা কিভাবে হয় এটা বুঝতেছি না। ওই যে আমি বুঝছি, একটু আগেই আমি বলতেছিলাম যখন আমরা কুরিন সঞ্চিতি। বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছিলাম তখন কুরিন সঞ্চিতি। ঠিক আছে ঠিক আছে, আসলে বিষয়টা হচ্ছে ভবিষ্যতের কোনো একটা ঘটনা। আমি বলতেছিলাম যে কিছু ছেঁচড়া কাস্টমার আছে ওরা টাকা দেয় না, বুঝছো? তো ওই কাস্টমারদের টাকা তো পাবা না, এটা তো জানো। ভবিষ্যতে দেনাদারের কোনো টাকা পাবা না, এই জন্য আজকে তুমি কি করতেছো? কুরিন সঞ্চিতি রাখতেছো। তো ভবিষ্যতের একটা ঘটনা আজকে কি হইতে পারে? আমার লেনদেনের কারণ হতে পারে অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এখন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে চলে আসে। ক্লিয়ার যে কোশ্চেন করেছিলাম? আচ্ছা স্যার, আমরা সবাই একটু কোশ্চেন নাম্বার 1 দেখব। একটু একজন জানাও তো দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে কোনটি লেনদেন? দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আর তোমাদের চ্যাট বক্স মানে মেসেজের বক্সটা অন করে রাখলাম, এখানেও টেক্সট দিতে পারো, কোনো সমস্যা নেই। স্যার যখনই দেখবা এর ধরনের কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বার আসছে যে কোনটি লেনদেন নয়, তো এই ধরনের কোশ্চেন আসলে ভয় পাওয়ার কিছু নেই। সোজা কথা যে যার জাবেদা নাই সেটা লেনদেন নয়। খেয়াল করো, যার জাবেদা নাই সেটা লেনদেন নয়। কেন এরকম হবে স্যার একটু খেয়াল করবো। মূলত আমরা যেটা লেনদেন হয় সেটার তো জাবেদা দিতে পারি, তাহলে আমরা একটু উল্টা দিক থেকে চিন্তা করি, যার জাবেদা আমি দিতে পারবো না সেটা কি হবে? সেটা লেনদেন নয় হবে স্যার। অর্থাৎ একটু প্রশ্ন যদি অপশনটা করি আমরা, অপশন এ তে রয়েছে বাকিতে পণ্য ক্রয় করা হবে। স্যার বাকিতে পণ্য ক্রয় করা হইলো, এটা কি হবে স্যার? এটা কি আছে? দালান কোঠার উপর 10% হারে অবচয়, জাবেদা দিতে পারবো আমরা। গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো, অর্থাৎ স্যার এটারও কি আছে? আমাদের অবশ্যই জাবেদা দিতে আমরা। এখন স্যার গত বছরের তুলনায় এবছর বিক্রি 700 টাকা কম হয়েছে। গত বছরের তুলনায় বিক্রি 700 টাকা কম হোক আর বেশি হোক, তাহলে স্যার আমরা চিন্তা করব যে গত বছরের তুলনায় 700 টাকা বিক্রি কম হয়েছে বা বেশি হয়েছে, এর জন্য তো সি নাম্বারের জন্য তো জাবেদা আছে, সি নাম্বারের জন্য জাবেদা আছে। গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো, তার মানে বকেয়া বেতন প্রদান করলাম আমরা, এটার জন্য তো জাবেদা আছে স্যার। বকেয়া বেতন প্রদান করলাম, বকেয়া বেতন ডেবিট, নগদান ক্রেডিট, এর জন্য জাবেদা আছে। কিন্তু ডি এর জন্য কি জাবেদা দিতে পারবা? ডি এর জন্য জাবেদা দিতে পারবা না। এই জন্য হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে আমাদের জন্য কোনটি এটি লেনদেন নয়। তার মানে যার জাবেদা নাই, এভাবে চিন্তা করবা, সেটাকে আমরা বলবো যে এটি লেনদেন নয়। স্যার 1 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার কিনা? তোমাদেরকে আনমিউট করার সুযোগ। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ আনমিউট করে সাথে সাথে মিউট করে ফেলবা, তাহলে আর কি সুবিধা হবে। আচ্ছা আমরা এখন একটু 2 নম্বর কোশ্চেনটা দেখি। এখানকার সবগুলো কোশ্চেনই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেনেরই আনসার আমি ব্যাখ্যা করব। হ্যাঁ, সেটা হচ্ছে নিম্নের কোন লেনদেনটি সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি করে না। বুঝতে হবে কিন্তু পুরো বিষয়গুলো, যে কোন লেনদেনটি সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি করে না। স্যার তার মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোনটি সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি করে না, এরকম। এটা হচ্ছে স্যার আমাদের কোশ্চেন, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি করে না। তাহলে আমরা অপশন এ তে খেয়াল করি। অপশন এ তে লেখা আছে যন্ত্র
ভাইয়া কি ক্লাসে আছেন? আমি তো বুঝতেছি না। কি হয়েছে ভাইয়া? ভাইয়া নেট চলে কি গেছে হইলো? তাহলে। চলে গেছে মনে হয় ভাইয়ের। আমি তো হচ্ছে আমার নেট চলে গেছে। মেবি কারেন্ট চলে গেছে। আমি মনে করতেছি আমার নেট চলে গেছে। মিস করাইতেছিলাম মাঝখান দিয়ে মেবি কারেন্ট চলে গেছে। হোস্ট হইছে কে? আসছে ভাই, আবার আসছে। বুঝতেছি না। ভাইয়া কোথায়? আমি কত ধরে ছিলাম না। 10 সেকেন্ড ভাইয়া। আচ্ছা 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 Actually, আমি প্রথম ক্লাসটা আমার বাসা থেকে নিয়েছিলাম তোমাদের, মানে বাসায় ছিলাম, ওইখানেই আমার ভালো ছিল, আমি একাই নিতাম, আমার ওয়াইফাই একাই চালাইতাম। আর এখানে হচ্ছে গিয়ে ওয়াইফাই দিয়ে 4টা রুমে ক্লাস হচ্ছে, অফিসে আসছি আজকে। তো ভাইয়া বাসা থেকে করতে পারেন না? বাসা ওইটাই থেকে ভালো। বাসা থেকেই করবো নেক্সট ক্লাস থেকে। ভাইয়া বাসায় চলে যান আবার। যাবো আজকের ক্লাসটা একটা অফিস থেকেই নিচ্ছি, আজকে একটু কাজ আছে অফিসে, ঠিক আছে, এই জন্য আসতে হয়েছে। ঠিক আছে ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে আমি 2 নাম্বার কোশ্চেনটা আরেকটু করি, প্লিজ তোমরা মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো। 2 নাম্বার কোশ্চেনটা, কোন লেনদেনটি সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি করে না? অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি করে না, এটা হবে আমার অ্যান্সার, করে না যেটা। তো অপশন এ তে আমরা পেলাম ধারে যন্ত্রপাতি ক্রয়, অর্থাৎ যন্ত্রপাতি ডেবিট আর ধারে কিনছি, এর মানে হচ্ছে সরবরাহকারী বা পাওনাদার ক্রেডিট। তাহলে আমার এ প্লাস এবং এল প্লাস। স্যার তারপর বি নাম্বার অপশনে রয়েছে পণ্য সামগ্রী ধারে ক্রয়। স্যার যারা স্টুডেন্ট রয়েছে তোমরা সবাই মনে রাখবে আজকে থেকে যেহেতু এটা তোমাদের 2 নাম্বার লেকচার, যে ধারে পণ্য ক্রয় বা পণ্য ক্রয় সম্পর্কে কিছু বলা থাকলে অ্যাকাউন্টিং, সেটাকে মনে রাখতে হবে যে জাবেদা হচ্ছে মজুদ পণ্য ডেবিট, আর হচ্ছে এখানে ধারে যেহেতু তার মানে পাওনাদার ক্রেডিট। খেয়াল করবে এই বিষয়টা নিয়ে আমি পুরো ডিটেইলস আলোচনা করব হচ্ছে লেকচার 3 তে, অর্থাৎ এ প্লাস এবং এল প্লাস হয়েছে কোন পদ্ধতিতে? নিত্য পদ্ধতি। আচ্ছা, এখনই তো কনফিউশন তৈরি হয়ে গেছে, বুঝছি অনেকেরই মাথায় কনফিউশন চলে আসছে যে ভাই কেন এরকম হইলো। হ্যাঁ, আমরা পণ্য সামগ্রী ধারে ক্রয় করলাম, এই যে এখানে অপশন বি তে পণ্য সামগ্রী, স্ক্রিনে তাকাও, পণ্য সামগ্রী ধারে ক্রয়, এর জন্য জাবেদাটা কি? তো সারা জীবন জাবেদা দিছো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। একটু আজকের পর থেকে যত জায়গায় ক্রয় হিসাব দেখবা খেয়াল রাখবা যে ক্রয় করলে মজুদ পণ্য ডেবিট আর পাওনাদার ক্রেডিট, এই জাবেদাটা নিতে হবে। এবং এটা পুরো ডিটেইলস আলোচনা লেকচার 3 তে আছে। লেকচার 3 তে এটা সম্পর্কিত ডিটেইলস আলোচনা আছে। আজকে জাস্ট এটা মনে রাখো যে নিত্য পদ্ধতিতে সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি হয়েছে। স্যার কেন আমরা নিত্য পদ্ধতি নিলাম? সেটার অ্যান্সার হচ্ছে নিত্য পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্সার গুলো সবসময় নিত্য পদ্ধতি ওরা গ্রহণ করে। তাহলে স্যার বি নাম্বারটা আপাতত ক্লিয়ার করলাম যে এই বিষয়টা এ প্লাস এবং এল প্লাসও হচ্ছে। তাহলে সি নাম্বার অপশন, সি তে যদি একটু তাকাই আমরা, সি তে দেখতে পাচ্ছি পরবর্তী বর্ষের জন্য বেতন ও মজুরি আগাম প্রদান। স্যার পরবর্তী বছরের জন্য বেতন ও মজুরি আগাম যদি প্রদান করা হয়, তাহলে আমি বি নাম্বারটা আবার বলে দিব একটু পরে, আবার বলছি সি নাম্বারই বলি। স্যার অগ্রিম বেতন প্রদান করতেছে, অগ্রিম বেতন প্রদান করলে কি করতেছে? অগ্রিম বেতন ডেবিট, নগদান ক্রেডিট, অগ্রিম বেতন ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ এ প্লাস এ মাইনাস, এটা পেয়েছি সি নাম্বারে, এ প্লাস এ মাইনাস। তারপর স্যার ডি নাম্বারে কি হচ্ছে? আসবাবপত্র নগদে ক্রয়, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ আসবাবপত্র ডেবিট এ প্লাস, নগদান ক্রেডিট এ মাইনাস। খেয়াল করে দেখো তো এইগুলোতে কিন্তু এ প্লাস এবং এল প্লাস হয় না, এ প্লাস এবং এল প্লাস করে না। তারপরে আরেকটা অপশন রয়েছে, সেই অপশনটাও আমরা দেখি, অগ্রিম প্রাপ্ত আয় যার জন্য এখনো সেবা দেওয়া হয় নাই। স্যার অগ্রিম প্রাপ্ত আয় যার জন্য এখনো সেবা দিইনি, অগ্রিম আয় তো হচ্ছে একটা দায়, নগদান ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট, অর্থাৎ এ প্লাস এবং এল প্লাস, এই দুইটা করছে। তাহলে স্যার আমরা খেয়াল করব কোশ্চেন ছিল এ প্লাস এবং এল প্লাস করে না, কোনটা? এ প্লাস এবং এল প্লাস করে না হচ্ছে সি এবং ডি, এ প্লাস এবং এল প্লাস করে না হচ্ছে সি এবং ডি। তার মানে অ্যান্সার আমাদের হচ্ছে সিডি, কিন্তু আমরা যে কোনো একটা, দুইটা ডাইরেক্ট নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সমস্যা নাই,
কিন্তু আমরা যে কোনো একটা বা আগেরটা দাগায় দিয়ে চলে আসবো, কোনো সমস্যা হবে না। আর স্যার বি নাম্বারটা যারা ভাইয়া আসবাবপত্র ক্রয় করলে সম্পদ তো বৃদ্ধি পায়। বলো তারপর। সম্পদ তো বৃদ্ধি পায়, তাইলে কিভাবে হয়? নগদ বুঝলাম টাকা না। তো চলেই যায়। আর পুরো জাবেদা তো বলতে হবে তোমাকে, তাই না? আসবাবপত্র বৃদ্ধি পায়, আসবাবপত্র বৃদ্ধি, সম্পদ ডেবিট আর নগদ ক্রেডিট। হ্যাঁ নগদ আর ক্রেডিট, তাহলে নগদ টাকা তো চলে যায়, তো এ মাইনাস হয়, তাই না? আমাদেরকে বলেছে এ প্লাস এবং এল প্লাস করে না, কোন জায়গাটাতে করে না সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা বুঝতে হবে স্যার। ভাইয়া হ্যাঁ অনেকে বলে অপশনে যদি আগেরটা সঠিক হয় তাহলে আগেরটা ভালো, এটা নিয়ে কি মতামত দিবেন? আমি সেটাই বলেছি যে দুইটা কোশ্চেনে দুইটা অপশন যদি রাইট খুঁজে পাও তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আগেরটা অ্যান্সার করবা, এটাই তো আমিও বলতেছি, ঠিক আছে? আগেরটাই অ্যান্সার করে দিয়ে আসবে, সমস্যা নেই। স্যার এই যে বি নাম্বার যে বলতেছিলাম, পণ্য সামগ্রী ধারে ক্রয়, পণ্য সামগ্রী ধারে ক্রয়ের যাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এটা আমরা শিখে এসেছি। তো আজকের পর থেকে নোট করে নাও তোমরা যারা এখন এটাই তো সব সময় করতাম, তাহলে চেঞ্জ হলো কেন জাবেদাটা? সেটাই তো বললাম যে চেঞ্জ হয়েছে, কারণ এটা হচ্ছে নিত্য পদ্ধতি, আর তোমরা জাবেদা করছো কালীন পদ্ধতির, কিন্তু নিত্য পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি, নিত্য পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্সার গুলো নিত্য পদ্ধতিতে নিয়ে থাকে। তো এই জন্য আমাদেরকে আজকে থেকে শিখতে হবে। আরেকবার বলেন। আচ্ছা তোমরা বি বুঝছো কিনা অপশন, যার কোশ্চেন ছিল আমাকে আগে একজনকে বুঝাইতে দাও যে এটা আমরা লেকচার 3 তে পুরো আলোচনা করব, ঠিক আছে? বি নাম্বারটা পুরো লেকচার 3 তে আমরা ডিটেইলস আলোচনা করব, যে কালীন পদ্ধতিতে কিভাবে জাবেদা দিয়েছি, নিত্য পদ্ধতিতে কিভাবে জাবেদা দিয়েছি, এবং আমরা নিত্য পদ্ধতির জাবেদাটা শিখবো সেখানে, যে কোন কোন জাবেদাগুলো আলাদা। ভাইয়া বেতন মজুরি আগাম প্রদান, ওইটা বলেছি। আরেকজনের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, আমার কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময় আরেকজন কথা বলা যাবে না তো, আমি তো তোমার কোশ্চেন শুনেছি, ঠিক আছে স্যার? আমি তো কোশ্চেন শুনেছি, আমি তো আরেকজনেরটা অ্যান্সার করছি। বি নাম্বারটা অ্যান্সার করে দিলাম। আচ্ছা বেতন ও মজুরি আগাম প্রদান, অগ্রিম বেতন প্রদানের জাবেদা অবশ্যই জানা থাকা উচিত তোমাদের। অগ্রিম বেতন প্রদান 10,000 টাকা, তাহলে এর জাবেদা কি হবে? অগ্রিম বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে অগ্রিম বেতন ডেবিট, অগ্রিম বেতন হচ্ছে একটা সম্পদ, এটা এ প্লাস হয়, আর নগদান ক্রেডিট তাহলে কি হবে স্যার? এ মাইনাস। এটা তো সিম্পল ছিল, কিন্তু বি নাম্বারটা কঠিন বলে আমি বি নাম্বারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছিলাম, বুঝছো? এবার সি নাম্বার, যার কোশ্চেন ছিল সি নাম্বারে, বুঝছি, তাহলে আমি ডি নাম্বারে চলে যাবো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা সবাই 3 নম্বর কোশ্চেন একটু তাকাই। নিম্নের কোন লেনদেনটির ফলে কোম্পানির মোট সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পাবে? একটু খেয়াল করছো, কোন লেনদেনটির ফলে 10,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পাবে? যেভাবে বলতেছি, যেভাবে ব্যাখ্যা করি সেভাবে মনে রাখার চেষ্টা করবো সবাই, যে তার মানে এখানে মোট সম্পত্তি এ প্লাস হবে হচ্ছে 10,000 টাকা, এটা হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেন, কোনটির ফলে এ প্লাস হবে 10,000 টাকা। তাহলে আমরা এখন সবগুলো অপশনে খেয়াল করবো সব বিষয়ে, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে খুব দ্রুত করতে পারবা। আমি জাস্ট একটা ভেঙে ভেঙে বুঝাই দিই। অপশন এ, নগদে 10,000 টাকার একটি গাড়ি ক্রয় করা হবে। তাহলে নগদে যদি গাড়ি ক্রয় করো তাহলে গাড়িটা ডেবিট, গাড়ি বা যন্ত্রপাতি আমাদের বা সরঞ্জাম যে কোনো একটা যদি বলি আমরা, ঠিক আছে, এটা আমাদের ডেবিট, আর নগদান ক্রেডিট। তাহলে গাড়ি ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে গাড়ি নামক সম্পত্তি বৃদ্ধি 10,000 টাকা, এ প্লাস হবে 10,000, প্লাস হবে 10,000, আবার মাইনাসও হবে নগদান হিসেবে ক্রেডিট 10,000, তাহলে আলটিমেটলি ব্যালেন্স হয়ে যাবে 0। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা হচ্ছে যে সম্পত্তি, মোট সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পেতে হবে, সেটা কিন্তু বৃদ্ধি পায় না, সেটা বৃদ্ধি পায় না। কেয়ারফুল থাকবে বিষয়টা, যে নগদে 10,000 টাকা গাড়ি ক্রয়, তাহলে গাড়িটা ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে 10,000 টাকা সম্পত্তি চলে গেছে, 10,000 টাকা সম্পত্তি আসছে, তাহলে সম্পত্তি কি বাড়লো নাকি সম্পত্তি আলটিমেটলি 0ই থাকলো? আলটিমেটলি 0ই থাকলো, 0 হয়েছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা কি গুণগত পরিবর্তন হচ্ছে? ভেরি গুড, ভেরি গুড, এটা গুণগত পরিবর্তন হয়েছে, সুন্দর। তারপর বি নাম্বারে, ধারে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হবে। স্যার বি নাম্বার অপশনে খেয়াল করুন, ধারে 10,000 টাকা যদি আমি আসবাবপত্র ক্রয় করি, আসবাবপত্র ডেবিট,
আর হচ্ছে পাওনাদার বা যে সরবরাহকারী সেই ক্রেডিট। তাহলে আমার এখানে এ প্লাস হবে 10,000, ওইদিকে এল প্লাস হবে 10,000। এই দায় বৃদ্ধি পেয়েছে বলে কেমনে? স্যার দায় বৃদ্ধি পেয়েছে, ধারে প্রয়োগ করলে তো দায় বৃদ্ধি পাবে। তাহলে এ প্লাস 10,000 এবং এল প্লাস, কিন্তু আমাদের যে বিষয়টা কোশ্চেনের সাথে একটু মিলে গেছে, কোশ্চেনের সাথে আমাদের মিলে গেছে যে কোন লেনদেনের ফলে সম্পত্তি বৃদ্ধি পাবে 10,000। এখানে কিন্তু বি নাম্বারটা অ্যান্সার হতে পারে। তারপরেও আমরা কি করব, সি নাম্বার অপশনটা একটু খেয়াল করি। অপশন সি তে বলেছে যে দেনাদারের কাছ থেকে 10,000 টাকা আদায় করা হবে, দেনাদারের কাছ থেকে 10,000 টাকা আদায় করা হবে। তার মানে নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। স্যার জাবেদা পারতে হবে, জাবেদা পারলে ইনশাআল্লাহ হবে। তাহলে হচ্ছে নগদান ডেবিট এ প্লাস 10,000, আবার দেনাদার ক্রেডিট এ মাইনাস 10,000। তাহলে এ প্লাস এবং মাইনাস যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? আলটিমেটলি জিরো হয়ে যাবে, অপশন সিটা দেনাদারের কাছ থেকে 10,000 টাকা আদায় করা হলো। তার মানে এটা হচ্ছে গুণগত পরিবর্তন, এটা তো হচ্ছে গিয়ে টাকার অঙ্কের কোনো চেঞ্জ হবে না। একটু আগে একজন এটা ধরতে পেরেছিল। নগদে 10,000 টাকা দায় পরিশোধ করা হলো। খেয়াল করো, আমাদের কোশ্চেন হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পাবে 10,000। তাহলে তো অপশন ডি তো আমাদের এখানে ক্রাইটেরিয়াতেই পড়ে না, কারণ ও বলছে নগদে পরিশোধ করছে, তাহলে তো মাইনাস 10,000 নগদে, তাই এটা করবে না। তার মানে আমাদের অ্যান্সার যেটা আমরা ভেবেছিলাম যে বি হতে পারে, তো এই জায়গাটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সম্পত্তি শুধুমাত্র বি তেই এ প্লাস হয়েছে 10,000 টাকা। স্যার ক্লিয়ার কিনা বিষয়টা? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা অপশন বি তে আমাদের সম্পদ যেমন বৃদ্ধি পেয়েছে, পাওনাদারও তো ঠিক তেমন ভাবে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ সেটা ঠিক আছে অপশন বি তে, কিন্তু আমাদের কোশ্চেনের সাথে আমার অ্যান্সার মিলেছে কিনা? কোশ্চেনে বলেছে কোনটির কারণে সম্পদ বৃদ্ধি পাবে, তো আমি অন্যান্য অপশনগুলোর সাথে তুলনা করতেছি। ঠিক আছে, অন্যান্য অপশনগুলোর সাথে তুলনা করতেছি। আমরা তখন চিন্তা করে দেখলাম যে অপশন এ তে দেখলাম 0 হয়ে যায়, সম্পত্তি বাড়ে না। অপশন সি তে দেখলাম 0 হয়ে যায়, সম্পত্তি বাড়ে নাই। অপশন ডি তে দেখলাম সম্পত্তি মাইনাস হয়ে গেছে, কিন্তু অপশন বি তে দেখলাম সম্পত্তি বেড়েছে। দায় দিক দিয়ে যা হবার হয়েছে সেটা সমস্যা নেই, কিন্তু আমার কোশ্চেন স্যার এবার আচ্ছা তোমাদের জন্য 4 নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার কোশ্চেনটা অনেকদিন ধরে আসে না, তো তোমাদের জন্য 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং আমি এটা একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করতেছি যে কি হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখো সবাই। স্যার 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে নিচের কোন লেনদেনটির ফলে উদ্বৃত্ত পত্রের মোট যোগফল পরিবর্তন হবে না? মোট যোগফল পরিবর্তন হবে না, একটু খেয়াল করো। সেটা উদ্বৃত্ত পত্র বলুক বা বিষদায় বা হিসাব সমীকরণ বলুক, একটু খেয়াল করো। উদ্বৃত্ত পত্রের মধ্যে তোমরা কি করো? উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে কি থাকে? সকল সম্পদ থাকে, সকল দায় ও মালিকানা সত্ত্ব থাকে। খেয়াল করে দেখো, উদ্বৃত্ত পত্র আর হিসাব সমীকরণ কিন্তু কাছাকাছি জিনিস। উদ্বৃত্ত পত্র এবং হিসাব সমীকরণ দুইটা কি কাছাকাছি একটা জিনিস, কারণ হিসাব সমীকরণেও কি থাকে? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আবার উদ্বৃত্ত পত্রেও তোমরা কি করো? উদ্বৃত্ত পত্র তোমরা সবগুলো সম্পদ নাও, সম্পদ থেকে দায় ও মালিকানা সত্ত্বটা আবার এটাও যেমন সমান হয়, দায় ও মালিকানা সত্ত্বের সমান হয়ে যায় যোগ করলে। এটা করো। তো স্যার বলছে উদ্বৃত্ত পত্রের মোট যোগফলকে প্রভাবিত করবে না। প্রভাবিত করবে না কোন পরিবর্তন হলে? মনে আছে কোন পরিবর্তন হলে? কাঠামোগত পরিবর্তন হবে। ভেরি গুড, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। স্যার কাঠামোগত পরিবর্তন হচ্ছে হিসাব সমীকরণের যে কোনো একদিকে পরিবর্তন। গুণগত পরিবর্তন হচ্ছে হিসাব সমীকরণের একদিকে পরিবর্তন, যার ফলে কোনো টাকার পরিবর্তন হয় না। এখন এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখন স্যার আমরা সবগুলো অপশনকে এটা নিয়ে আলোচনা করি। প্রথমেই বলেছেন পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়। স্যার 500 টাকার পণ্য ক্রয়, পাওনাদারের কাছে পণ্য ক্রয় মানে কি? ধারে পণ্য ক্রয়। আজকে থেকে বলেছিলাম তোমাদেরকে, আজকে থেকে তোমাদের মাথায় জাবেদা চলে যাবে নিত্য পদ্ধতিতে। আজকে থেকে তোমরা আর জাবেদা কালীন পদ্ধতিতে করবা না, অবশ্যই পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিত্য পদ্ধতির জাবেদার কথা মনে রাখতে হবে। লেকচার 3 তে ডিটেইলস আলোচনা আছে। তো আমরা যদি কালীন পদ্ধতির জাবেদা দিই, মজুদ পণ্য ডেবিট, মনে রাখবা মজুদ পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। অর্থাৎ এখানে এ প্লাস হবে এবং ওইদিকে এল প্লাস হবে। তার মানে হিসাব সমীকরণের দুই দিকে পরিবর্তন হয়েছে, এটা তো নিট পরিবর্তন, এর ফলে তো যোগফল এমনিতেই চেঞ্জ হয়ে যাবে, এটা হবে না আমাদের অ্যান্সার। স্যার তারপর 3,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করা হবে।
প্রদেয় বিল পরিশোধের জাবেদা তোমাদেরকে অবশ্যই জানতে হবে স্যার, জাবেদা অবশ্যই তোমাদেরকে পারতে হবে যে প্রদেয় বিল পরিশোধ করলে জাবেদা কি। তার মানে স্যার প্রদেয় বিল ডেবিট, নগদান ক্রেডিট, প্রদেয় বিল ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট মানে এ মাইনাস, প্রদেয় বিল ডেবিট মানে এল মাইনাস। কয় দিকে পরিবর্তন স্যার? দুই দিকে পরিবর্তন। দুই দিকের পরিবর্তন মানে নিট পরিবর্তন, টাকার অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। আমাদের দরকার টাকার অঙ্ক চেঞ্জ হবে না কোনটা স্যার? সি নাম্বার অপশন, দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় হলো। স্যার জাবেদা পারতে হবে অবশ্যই। দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় হলে আমাদের জাবেদাটা কি? নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে স্যার অপশন সি তে কি হলো? নগদান এ প্লাস এ মাইনাস, আবার দেনাদার এ প্লাস এ মাইনাস, এটা বলতেছে সি। তাহলে কি বোঝা যাচ্ছে না যে সি आंसर হবে? কারণ এটা হচ্ছে গুণগত পরিবর্তন, যার কারণে সমীকরণের যোগফল চেঞ্জ হবে না। ভাই এ মাইনাস কেন? দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় করা হলে জাবেদাটা কি, এটা মনে রাখতে হবে যে নগদান ডেবিট আর দেনাদার ক্রেডিট। দেনাদারের কাছ থেকে তো এর একটা অংশ এই জন্য। হ্যাঁ, আর হচ্ছে নগদান ডেবিট মানে সম্পদ বৃদ্ধি, আর দেনাদার ক্রেডিট মানে সম্পদ হ্রাস। ঠিক আছে স্যার, ক্লিয়ার কিনা? অবশ্যই তোমাদের বুঝতে হবে, নাহলে তো কোশ্চেন করতেই থাকবে, আমি আছি। তারপর স্যার আমরা তারপরে ডি নাম্বারটা দেখবো, সেটা হচ্ছে আমরা যদিও অ্যান্সার পেয়ে গেছি সিতে, ডি নাম্বারটা একটু খেয়াল করি। প্রতিষ্ঠানের মালিক কর্তৃক 800 টাকা উত্তোলন। প্রতিষ্ঠানের মালিক কর্তৃক উত্তোলন, উত্তোলনের জাবেদা কি? উত্তোলন ডেবিট, নগদান ডেবিট মালিক। আচ্ছা স্যার, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট মানে এ মাইনাস, আর উত্তোলন, উত্তোলন মানে কি এখানে? ওই মাইনাস। উত্তোলন ডেবিট মানে ওই মাইনাস, আর নগদান ক্রেডিট মানে এ মাইনাস। তাহলে অপশন ডি তে আমরা দেখতেছি দুই দিকে পরিবর্তন হয়েছে। সমীকরণে দুই দিকে পরিবর্তন হওয়া মানে তো আহমেদ অর্ক, তুমি কি বুঝতে পারতেছো না সি কেন आंसर? আমি তো এতক্ষণ ধরে বলতেছিলাম সি নাম্বারটা কেন आंसर। সি নাম্বারটা হচ্ছে গুণগত পরিবর্তন হয়েছে, হিসাব সমীকরণের একদিকে পরিবর্তন হয়েছে। এই যে এখানে আমি সবগুলো পরিবর্তন ব্যাখ্যা দিলাম ভাই, এর চেয়ে আর বেশি কি করব? ঠিক আছে, যে নিট পরিবর্তন হলে টাকার পরিবর্তন হয়, গুণগত পরিবর্তন হলে টাকার পরিবর্তন হবে না, যোগফল পরিবর্তন হবে না। তো আমাদের কোশ্চেনও হচ্ছে কোন লেনদেনটির ফলে মোট যোগফল পরিবর্তন হবে না। স্যার মোট যোগফল পরিবর্তন হবে না, যেটা হচ্ছে গুণগত পরিবর্তন। তাহলে গুণগত পরিবর্তন কোনটাতে? আমরা দেখলাম সি নাম্বার অপশনে, দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় করা হলো, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? নগদান ডেবিট মানে এ প্লাস, দেনাদার ক্রেডিট মানে এ মাইনাস। এবার বুঝছি কিনা যার কোশ্চেন ছিল? ঠিক আছে স্যার। স্যার তাহলে আমি একটু পরবর্তী টপিকে চলে যাই, আমরা এই টপিকে যথেষ্ট সময় নিয়ে নিয়েছি। পরবর্তী এবং আজকের লেকচারের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যদি বাংলা সিনেমার সাথে তুলনা করি, আজকের লেকচারের অনন্ত জলিল ভাই আমাদের হচ্ছে হিসাব সমীকরণ, নাকি সাকিব ভাই বলতে? অনন্ত জলিল ভাই থাক, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের স্যার যাদের কাছে খাতা রয়েছে তাদেরকে কিন্তু আগেই বলে দিয়েছি যে কিছু যদি গুরুত্বপূর্ণ মনে হয় তোমরা লিখে ফেলবা সাথে সাথে। তারপরেও লেনদেনের প্রকারভেদ পড়াবেন না? লেনদেনের প্রকারভেদ। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার, লেনদেনের প্রকারভেদ আসলে পড়াবো না এখানে, শুধু তোমাদেরকে বলে দিব কিভাবে পড়বা সেটা। বিষয়টা হচ্ছে লেনদেনের প্রকারভেদ। থ্যাংক ইউ যে বলেছো, আমি আসলে স্কিপ হয়ে গেছে, যে পেজ ডাউন করে দিয়েছি এই জন্য স্কিপ হয়ে গিয়েছে। আচ্ছা এটা বলে দিই, এটা বলে দিয়ে হিসাব সমীকরণে যাচ্ছি। লেনদেনের প্রকারভেদ বিষয়টা একটু খেয়াল রাখতে হবে স্যার। এই যে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে, অর্থ প্রদানের ভিত্তিতে, দৃশ্যমানতার ভিত্তিতে, স্যার এভাবে মনে রাখতে হবে না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে কি, এভাবে মনে রাখতে হবে যে কোনগুলো অভ্যন্তরীণ লেনদেন, স্ক্রিনে তাকাও সবাই, কোনগুলো অভ্যন্তরীণ লেনদেন, কোনগুলো অনগদ লেনদেন। যাদের কাছে লেকচার শিট আছে তারা একটু দাগায় না। কোনগুলো অস্পর্শনীয় লেনদেন, স্যার কোনগুলো অব্যবসায়ী লেনদেন, একটু খেয়াল করুন। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে মূলত আসতে পারে পরীক্ষা, তাছাড়া আর কিছু না। আর এটা একটা মেমোরাইজিং পার্ট, যে কোনগুলো অভ্যন্তরীণ লেনদেন। আমি যদি 1 নাম্বার থেকে বুঝাই, এই যে স্ক্রিনে দেখো কোনগুলো অভ্যন্তরীণ লেনদেন। স্যার অভ্যন্তরীণ লেনদেন কি? যে লেনদেনের সাথে বাইরের কোনো পক্ষ জড়িত নেই, যে লেনদেনের সাথে বাহিরের কোনো পক্ষ জড়িত নেই, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরেই এই লেনদেনটা জড়িত। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে সবগুলো এক্সাম্পল যে রয়েছে, অবচয়, অবলোপন, ঠিক আছে, নিট মুনাফা হতে সঞ্চিতিতে স্থানান্তর, যে পয়েন্টগুলো রয়েছে
খেয়াল করে দেখো এই পয়েন্টগুলোতে কেউই বাইরের পক্ষে আমাদের সাথে যুক্ত নাই। ইভেন যে এই পয়েন্টটা রয়েছে সম্ভারের ব্যবহার, অনেকেই তোমরা জানো না, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সম্ভার মানে হচ্ছে মণিহারি, সম্ভার বা সাপ্লাইজ, সম্ভার বা সাপ্লাইজ হচ্ছে স্যার মণিহারি। তাহলে স্যার মণিহারি যদি আমি কিনে নিয়ে আসি তাহলে বাইরের পক্ষে জড়িত আছে, কিন্তু মণিহারি যদি আমি ব্যবহার করি তাহলে তো বাইরের পক্ষ কেউ জড়িত নেই। খেয়াল করো স্যার, মণিহারি যদি আমি কিনে নিয়ে আসি তাহলে বাইরের পক্ষ জড়িত আছে, বাইরের পক্ষের কাছ থেকে কিনে নিয়ে আসছি। বা যদি বিক্রি করি তবুও বাইরের কোনো পার্টিকে বিক্রি করেছি, আমি নিজেই ব্যবহার করতেছি, এখানে কি কোনো বাইরের পক্ষ জড়িত আছে? নাই স্যার। এটাই যে আন্তঃ লেনদেন কোনগুলো এভাবে মনে রাখতে হবে, কোনগুলো অনগদ লেনদেন খেয়াল রাখতে হবে। যে লেনদেনগুলোর মাধ্যমে এখন এবং ভবিষ্যতে নগদ টাকা আদান প্রদান হবে না, যে লেনদেনগুলোর জন্য এখন বা ভবিষ্যতে নগদ টাকার আদান প্রদান হবে না, তাহলে স্যার সেটাকে আমরা বলবো অনগদ লেনদেন। কাজের বিনিময়ে খাদ্য, শিক্ষার বিনিময়ে খাদ্য, অর্থাৎ আমি নগদে এই লেনদেনগুলো করতেছি না, নগদ ডেবিটও হবে না, নগদ ক্রেডিটও হবে না। স্যার এটা হচ্ছে বিষয়। আর মনে রাখার বিষয় যেটা, সেটা একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে স্যার নগদ বাট্টা। 3 নাম্বার লেকচারে নগদ বাট্টা আছে আর কি। হ্যাঁ, বাট্টার ম্যাথ আছে, ম্যাথ করবো। নগদ বাট্টাটা মনে রাখবা, আমি জিজ্ঞেস করবো সেদিন যে নগদ বাট্টা এবং কারবারি বাট্টা কোনো বাট্টাই নগদে আদান প্রদান হয় না। নগদ বাট্টা এবং কারবারি বাট্টা কোনো বাট্টাই নগদে আদান প্রদান হয় না, কারণ কেউ তো কাউকে বাট্টাটা নগদ টাকা কাউকে দিয়ে বলে না যে এখন কিনো, এরকম তো হয় না। ঠিক আছে স্যার, মনে রাখতে হবে এটা যে নগদ বাট্টা এবং কারবারি বাট্টা কোনটাই আমাদের নগদে হয়ে থাকে না। অদৃশ্যমান লেনদেন বা অস্পর্শনীয় লেনদেন, লেনদেনের গুণগত কারণবশত এই লেনদেনটাকে আমরা মূলত ওইভাবে দেখতে পাচ্ছি না, সেজন্য এটাকে বলি আমরা অদৃশ্যমান লেনদেন। অবচয়, সম্পত্তির দাম কমে গেছে, হ্রাস পেয়েছে। ঠিক আছে, তো সম্পত্তি হ্রাস পেয়েছে আমরা ধরে নিয়ে এটাকে অবচয় বা অবলোকন করে থাকি, এই লেনদেনগুলোকে আমরা বলি অদৃশ্যমান লেনদেন। অকারবারি লেনদেন বলতে আমরা বুঝি অব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেন। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠান কি? যে প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করে থাকে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা এবং ক্লাব বা সমিতি যত কিছুই আছে না কেন, এগুলোকে বলি আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবগুলোই হচ্ছে, লেনদেনগুলো হচ্ছে অকারবারি বা অব্যবসায়ী লেনদেন। এই পয়েন্টগুলো মনে রাখবে। আর একটা কথা মনে রাখো সবাই, যে এই যে রাজস্ব মানে, সেদিন একটা স্টুডেন্ট বলতেছে রাজস্ব মানে একেবারে ট্যাক্স। ভাই এই ভুলগুলো কইরো না, রাজস্ব মানে হচ্ছে মুনাফা, রাজস্ব মানে হচ্ছে মুনাফা। এটা এখন থেকে ভালো করে মনে রাখবো সবাই, রাজস্ব মানে হচ্ছে মুনাফা। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় যদি বলি, তার মানে রাজস্ব জাতীয় ব্যয়ও বলা যেতে পারে। অর্থাৎ মুনাফা বলতে আমরা রাজস্ব মানে মুনাফাকে বুঝি, এইটুকু খেয়াল রাখবো স্যার। লেনদেনের প্রকারভেদের মধ্যে এই পয়েন্টগুলো খেয়াল রাখবো। আর এইটুকু যে আমি দাগিয়েছি, অভ্যন্তরীণ লেনদেন, অনগদ লেনদেন, তোমাদের লেকচার শিটেও দাগ দিয়ে রাখতে পারো। অদৃশ্যমান লেনদেন, অকারবারি লেনদেন এবং রাজস্ব বা মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো, এগুলো পড়ে যাবা ইনশাআল্লাহ। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 4-5টা কোশ্চেন আসছে এগুলো সলভ করা যাবে খুবই সহজে। হ্যাঁ, ক্লিয়ার স্যার? এখন এই লেনদেনের বৈশিষ্ট্য প্রকারভেদ? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, প্রশ্ন তো অবশ্যই বলবো। ভাইয়া কুড়িন অবলোপনটা একটু বুঝিয়ে দিন। ঠিক আছে, মিউট করো। বিষয়টা হচ্ছে কুরিন অবলোপন যখন করো, কুরিন অবলোপনের জাবেদা কি দাও? কুরিন অবলোপনের জাবেদা দাও হচ্ছে কুরিন সঞ্চিতি ডেবিট দেন আদার ক্রেডিট। কুরিন সঞ্চিতি ডেবিট দেন আদার ক্রেডিট। তো নরমালি এটাকে আমরা অনগদ লেনদেন কেন বলতেছি? এটা থেকে তো আমাদের নগদ টাকা তো যাওয়া আসা করতেছে না। কুরিন অবলোপনের জাবেদা কি? কুরিন সঞ্চিতি ডেবিট দেন আদার ক্রেডিট। নরমালি কি নগদ টাকা আদান প্রদান হচ্ছে স্যার? এখানে আমাদের হচ্ছে না, আমাদের নিজেদের মধ্যেই আমরা বুঝতে পারছি যে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, শেষটা কাস্টমার টাকা দিচ্ছে না। স্যার এবার বুঝছি কিনা যার কোশ্চেন ছিল? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা সবাই হিসাব সমীকরণটা পারলে, যদি তোমাদের মনে হয় তোমরা খাতায় লিখবা, লিখতেও পারো, কোনো সমস্যা নেই। হিসাব সমীকরণটা বুঝতে পারলে বুঝবো যে আজকের লেকচার সবটুকুই বুঝছো। আর হিসাব সমীকরণ না বুঝলে কিছুই বুঝলাম না আজকের লেকচারে। আচ্ছা স্যার, হিসাব সমীকরণ থেকে 2 ধরনের প্রশ্ন এসে থাকে। একটি হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন। নরমালি ম্যাথ দিলে ম্যাথমেটিক্যাল যদি প্রশ্ন দেয় তাহলে ইনশাআল্লাহ যেন কমন পড়ে যায় সে ব্যবস্থাই করবো আজকে। মানে মোট 3 থেকে 4 স্টাইলে ম্যাথ আসে, আমি 4টা স্টাইলেরই ম্যাথ আজকে নিজে করে দেখাই দিব তোমাদেরকে বোর্ডে।
ঠিক আছে স্যার, তারপরে ওই ম্যাথটা কমন দেওয়া হইলো। এখন থিওরি থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ সেটাও ইনশাআল্লাহ প্রশ্নটা কমন চলে আসবে। সেটা হচ্ছে থিওরি থেকে আজ পর্যন্ত যে কোশ্চেন গুলো এসেছে সেটা হচ্ছে নিচের কোনটি মৌলিক হিসাব সমীকরণ, এই কোশ্চেনটা এসেছে। স্যার একটু খেয়াল করুন, যত কনফিউশন আছে সব দূর করাই দিচ্ছি। মৌলিক হিসাব সমীকরণ যখন বলবে, আমরা কিন্তু ক্লাস 9-10 এ পড়ে এসেছি a = l + e, শুধু e পড়েছি, কিন্তু ইন্টারে এসে আবার পেয়েছি a = l + ওই। এই তো স্যার, আর তো কোনো তফাৎ নাই। ই মানে ইকুইটি, ওই মানে ওনার্স ইকুইটি, একদম হুবহু সেম জিনিসটা। অর্থাৎ যে কোনো একটা থাকলেই আমরা রাইট দিয়ে দিব। নিচের কোনটি হিসাব সমীকরণের মৌলিক সমীকরণ? অবশ্যই a = l + e, a = l + e, এটা মনে রাখতে হবে। তারপর স্যার এই হিসাব সমীকরণটাকে যদি আমরা একটু নিচের কোনটি সঠিক আসতে পারে? স্যার কোনটি সঠিক সমীকরণ যদি প্রশ্ন আসে, খেয়াল করো a = l + ওই, এটা যেমন সঠিক, এটা যেমন সঠিক, ঠিক তেমনি a - l = ওই, স্যার এটাও কিন্তু সঠিক। a - l = ওই, এটাও কি স্যার সঠিক। আমরা এভাবে লিখতে পারি a - ওই = l। এই যে তিনটা আমি সমীকরণ লিখলাম, এই সমীকরণগুলোকে আমরা বলবো সঠিক সমীকরণ। কেন স্যার? কারণ এই সমীকরণগুলো যদি খেয়াল করে দেখি আমরা, যে a = l + ওই যদি দেখা যায়, তো আমি একটু ইকুয়ালের এপাশে যদি আমি l কে নিয়ে আসি, প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, তাহলে a - l = ওই, অথবা a - ওই = l। একদম সহজ কথাবার্তা। অথবা আরেকটা পয়েন্ট রয়েছে স্যার, কিছু এক মালিকানা ব্যবসা কোনো ব্যাংক লোন না নিয়ে নিজে ডিরেক্টলি কি করে ব্যবসা শুরু করে। তো যে সকল এক মালিকানা ব্যবসা নিজে ডিরেক্টলি ব্যবসা শুরু করে, অর্থাৎ তাদের দায় যদি না থাকে তাহলে তারা চাইলে a = ওইও লিখতে পারবে। কেন স্যার? কারণ এক মালিকানা ব্যবসায় কিছু কিছু মানে ব্যবসায়ী রয়েছে, যারা খেয়াল করবা নিজেদের যতটুকু মূলধন রয়েছে ততটুকু নিয়ে কিন্তু তারা ব্যবসাটা স্টার্ট করে। যখন তারা ব্যাংকের লোন নিবে তখন সমীকরণটা কিন্তু a = l + ওই হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু এটাও কিন্তু একটা লেখা যেতে পারে যে তাদের এই মুহূর্তে কোনো দায় নাই, ব্যবসা তারা শুরু করেছে, এই জন্য আমরা লিখতে পারি a = ওই। যাদের লেখার লিখতে পেরেছি কিনা? জি ভাইয়া লিখতে পারছি। জি ভাইয়া লিখেছি। ভাই স্ক্রিনশট নিয়ে নে একটু। আচ্ছা, যেটা তো তোমাদের ভালো হয়। সঠিক সমীকরণটা, সঠিক সমীকরণের বিষয়টা যে মানে সমীকরণটাকে উল্টায় পাল্টায় লেখা, সোজা কথা। ঠিক আছে, যে আমাদের সঠিক হচ্ছে কিনা। a = l + ওই তো নরমাল, এটা আমরা বলতেছি মৌলিক সমীকরণ। আর a - l = তাহলে আমরা লিখতে পারবো ওই, অথবা a - ওই = আমরা কি লিখতে পারবো l। এবং একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে a = ওই লেখা যায় যদি প্রশ্নে মানে ওই ব্যক্তির দায় না থাকে, তাহলে এটা লেখা যায়। a - l = ওই, এটা একটু বুঝিয়ে দেন তো ভাই, ঠিক বুঝতেছি না। মালিকানার ক্ষেত্রে আর কি স্যার এটা বুঝো যে এই যে এটা যদি একটু এই বিষয়টা খেয়াল করো, বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা যে রয়েছে, এই পাশ থেকে যদি কোনো পয়েন্ট এই পাশে নিয়ে আসে, সমান চিহ্নের এই পাশে কিছু নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যায় না, প্লাসটা মাইনাস হয়ে যায় না। আমি a যদি এখান থেকে ওইটা নিয়ে আসি, ওইটা এখানে মাইনাস হয়ে যায়, ওপাশে কি থাকবে? শুধু l থাকবে। আবার আমি যদি l টাকে এই পাশে নিয়ে আসতে, তাহলে a মাইনাস হয়ে যাবে l, ইকুয়াল হয়ে যাবে শুধু ওই। এবার বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সঠিক সমীকরণ শিখলাম, মৌলিক সমীকরণ শিখলাম। এছাড়া প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হচ্ছে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? তোমাদের 3 নাম্বার বর্ধিত রূপ, সমীকরণের বর্ধিত রূপ। দেখি তোমাদের মধ্য থেকে একজনের কাছে শুনতে চাচ্ছি, বলো তো হিসাব সমীকরণের বর্ধিত রূপটা। a = l + c + revenue - expense - drawings। ভেরি গুড। a = l + c + r - c - d। ভেরি গুড। বর্ধিত রূপটা দেখো, a = l + c + r - e - d। মানে এই আসলে মূলত পরীক্ষায় এসেছে থিওরিটিক্যাল পার্ট থেকে, এর বেশি আসে নাই। সম্পদ সমান দায় প্লাস মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। সম্পদ সমান দায় প্লাস মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। একটু এভাবে মনে রাখার চেষ্টা করবো,
তাহলে ইনশাআল্লাহ স্যার এখান থেকে আটকাবে না আর স্যার। আচ্ছা, আবার যখন লেকচার শিট পড়তে যাবা তখন তো আবার লেকচার শিট পড়তে গিয়ে আবার কনফিউশন লেগে যাবে, স্যার এগুলা কি লেখা, এক্সট্রা এত তথ্য। স্যার একবার রিডিং করলেই হবে, আর কিছু না। আমি যেগুলো লিখেছি এগুলো মাথায় মনে রাখতে হবে। আর একটা পয়েন্ট জাস্ট লেকচার শিটে আছে, দেখলে কনফিউশন হয়ে যাবে, এর জন্য একটু বলে দেই সেই বিষয়টা। সেটা হচ্ছে আমরা তো জানি a ইকুয়াল l প্লাস ওই, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, এটা আমরা জানি সব হিসাব সমীকরণ। এখন স্যার যদি এই ওই এর জায়গায় কি লেখা থাকতে পারে, এই ওই এর জায়গায় পিইও লেখা থাকতে পারে, অর্থাৎ a ইকুয়াল l প্লাস ওই হতে পারে অথবা পিইও হতে পারে। কিভাবে হতে পারে স্যার, কিভাবে পি হতে পারে? এটা হচ্ছে মূলত এক মালিকানার ক্ষেত্রে, ওইতে মালিক ওনার সিকিউরিটি এক মালিকানা, আর পি তে পার্টনার সিকিউরিটি পার্ট হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। আমরা চাইলে a ইকুয়াল l প্লাস পিইও লিখতে পারি, অথবা আমরা চাইলে লিখতে পারি a ইকুয়াল l প্লাস SE, SE শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ যদি কোম্পানি ব্যবসা, অর্থাৎ যদি ব্যবসাটি কোম্পানি ক্যামেরাটা একটু সাইড করেন প্লিজ, দেখা যাচ্ছে না, লেখা বরাবর করে দেন। পাগল লাগে, পাগল সবগুলা। আচ্ছা, তোমাদের প্রয়োজন হলে তোমরা আমাকে টেক্সট দিবা, আমি তোমাদের সবাইকে মিউট করে দিছি। এবারে বলার মতো ভাষা নাই আপাতত, তোমরা প্লিজ ক্লাসটা মনোযোগ দাও। যে এই যে বিষয়টা রয়েছে, যে আমরা এখানে দেখবা পাবা হচ্ছে লেকচার শিটে, যে আমরা a ইকুয়াল l প্লাস ওই যেমন লিখতে পারি, তার মানে আমরা a ইকুয়াল l প্লাস পিইও লিখতে পারি। কখন লিখতে পারি স্যার? যখন সেটা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বলা হয়। আবার এসপিও বলতে পারি, এসপি বলা হয় কখন? যখন সেটা কোম্পানি বিজনেসের জন্য হয়ে থাকে। আচ্ছা স্যার, তারপর আমরা হিসাব সমীকরণে লেকচার শিট এখনো কালেক্ট করতে পারো নাই। লেকচার শিট অবশ্যই ফেসবুকে স্কলার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এই ফেসবুকে গ্রুপে লেকচার শিট দেওয়া থাকে, অথবা অফিসে হেড অফিসে ফোন করলে তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে, অথবা যদি নিজে যদি হেড অফিসে আসতে পারো তাহলে তোমাকে হেড অফিস থেকে লেকচার শিট দিয়ে দিবে স্যার। তারপর হিসাব সমীকরণ লেকচার শিট তো সব লেকচার শিট চলে আসছে, 1 থেকে 10 পর্যন্ত লেকচার শিট চলে আসছে সব সাবজেক্টের। তোমরা চাইলে যারা ঢাকার মধ্যে আছো তারা অফিসে এসে মানি রিসিপ্ট সহ, মানি রিসিপ্ট নিয়ে দেখাইলে টাকা পেইড থাকলে তোমরা সবগুলো লেকচার শিট নিয়ে যেতে পারবা। মনে করো যতগুলো লেকচার শিট রয়েছে সবগুলোরই 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে, তোমাদের অবগতির জন্য জানাই দিলাম। আচ্ছা স্যার, আমরা এখন একটু ম্যাথ শিখবো স্যার, হিসাব সমীকরণের, এবং এটাই আজকে আমাদের জন্য চ্যালেঞ্জ যে ম্যাথ গুলো আমরা ভালো করে পারবো কিনা। হিসাব সমীকরণের ম্যাথ যখন আমরা শিখবো, আমি একটু তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিই, কারণ তোমরা কোশ্চেন করতে না পারলে আমি নিজেও বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কিনা। প্লিজ যারা কোশ্চেন করবা, কোশ্চেনটা করার পর মিউট করে ফেলো, একটু কেয়ারফুল থাকো, ক্লাসটা ভালো হবে, ক্লাসটা সুন্দর হবে, সবাই বুঝতে পারবে। কোনো পয়েন্ট না বুঝলে আমি তো আছি ভাই, ঠিক আছে স্যার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, মৌলিক হিসাব সমীকরণ কি তাহলে a ইকুয়াল টু l প্লাস এসি বা পিই হবে? নরমালি আমি যতটুকু দেখেছি a ইকুয়াল l প্লাস ওইটাই আমরা মৌলিক সমীকরণ হিসেবে ধরি, ঠিক আছে? কিন্তু এটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। ওই ব্যবসা প্রতিষ্ঠানটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু সবসময় এক মালিকানা ধরেই চিন্তা করতেছি সমীকরণটা, এই জন্য a ইকুয়াল ওই দেখায়। কিন্তু অনেকেই বলে যে পিই লেখা আছে, তাহলে কি এটা ভুল হয়েছে? না, ভুল হয় নাই, জাস্ট ওইটাকে পিই লিখেছে। তবে যদি সবগুলোই অপশনে থাকে কিন্তু ওই থাকলে ওইটাই তুমি মৌলিক সমীকরণ হিসেবে ধরবে স্যার, ঠিক আছে? ওকে, তাহলে স্যার এখন আসি স্যার হিসাব সমীকরণের ম্যাথ নিয়ে। ম্যাথে যত প্রবলেম হবে সেটা আমি সলিউশন করে দিব, ঠিক আছে স্যার? আগামী 20 মিনিট আমি একটু বুঝাই নিই। আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রকম যে স্টাইলে 3-4 রকমের ম্যাথ আসে হিসাব সমীকরণ থেকে, সবগুলো আমি একটু দেখাই, তারপর তোমাদের কোশ্চেন করবো যে স্যার এটা কিভাবে করবো বা এটা কিভাবে হইলো। তো যারা পারো না হিসাব সমীকরণের ম্যাথ, প্লিজ একটু মনোযোগ দিও, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে হিসাব সমীকরণের ম্যাথ পারবা। আচ্ছা স্যার, প্রথম কথা হিসাব সমীকরণের যখন আমরা ম্যাথ করব, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে a ইকুয়াল l প্লাস ওই দিয়ে অ্যান্সার হবে। হিসাব সমীকরণের ম্যাথ আমাদের অ্যান্সার হবে a ইকুয়াল l প্লাস ওই দিয়ে। কিভাবে আমরা বুঝবো স্যার এটা হিসাব সমীকরণের ম্যাথ? সেটা ম্যাথ পড়লেই বোঝা যাবে। যেমন আমি একটু প্র্যাকটিস করাবো, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন থেকে প্র্যাকটিস করাই দিব, যে ওখান থেকে আসলে পারা যায় কিনা, যে ধরনের ম্যাথ আসছে, থিওরি আসছে বেশি। আচ্ছা স্যার,
আমি এখন তোমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করাই দিব হচ্ছে 10 নাম্বার কোশ্চেনটা। একটু স্ক্রিনে দেখো 10 নাম্বার কোশ্চেনটা। 2011 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সম্পত্তি 50,000 টাকা কমেছে এবং দায় 90,000 টাকা কমেছে। এর ফলে মালিকানা সত্ত্ব কি হয়েছে? স্যার, হিসাব সমীকরণের ম্যাথ চেনার একটাই উপায়, সেটা হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। 3টা পয়েন্ট, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা পয়েন্ট নিয়ে কিছু না কিছু বলা থাকবে, মানে 3টা পয়েন্ট নিয়ে বলা থাকবে। তাহলে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে বললেই তোমাদের তো কোশ্চেনই তোমরা রাফ করতে পারবা, কোশ্চেনের মধ্যে রাফ করতে পারবা। তাছাড়া তো কিন্তু রাফ কোনো এক্সট্রা কোনো কাগজ দিবে না পরীক্ষার হলে। কোশ্চেনের মধ্যে ফাঁকাতে সাথে সাথে a = l + o লিখতে হবে, a = l + o লিখতে হবে। তারপর কোশ্চেনে যা লেখা আছে হুবহু তাই বসাই দিবা, তাহলে ইনশাআল্লাহ অ্যান্সার চলে আসবে। স্যার খেয়াল করে দেখি, এই ম্যাথটা বোঝানোর আগে যদি তোমাদেরকে একটু বলি যে এইরকম ম্যাথ করছো কিনা ছোটবেলায়, এরকম ম্যাথ ছোটবেলায় করছো কিনা বলো তো। এটা করেছি ভাইয়া। কত হবে এখানে? 4 করছি ভাইয়া। প্লাসের 4 না মাইনাসের? স্যার প্লাসের 4 না মাইনাসের 4? +4। প্লাসের 4। আচ্ছা, এখন যদি এই বক্সটা যদি এভাবে থাকে, এই বক্সটা যদি এভাবে থাকে, এখানে যদি -5 দেই, এখানে যদি -9 দিই, তাইলে বক্সে কত আসবে? -4 -4। তাহলে -4 এবং -5 যোগ করলে হয় -9। অর্থাৎ আমরা কাজটা কি করতেছি? কাজটা করতেছি স্যার ইকুয়াল করতেছি। আমরা কি করতেছি? ইকুয়াল করতেছি, দুইটা দিক ইকুয়াল করতেছি। এই দিকেও আসলো -9, ওই দিকেও আসলো -9, দুইটা দিক হবে অবশ্যই ইকুয়াল। আমরা ইকুয়াল করতে পারা মানেই কিন্তু আমাদের ম্যাথ অবশ্যই রাইট। স্যার তাহলে যারা আমরা এখন একটু প্র্যাকটিস করব, দেখো কোশ্চেনটা স্ক্রিনে। 2011 সালে স্কয়ার কোম্পানি লিমিটেডের সম্পত্তি 50,000 টাকা কমেছে। তাহলে আমার a = l + o নিলাম, সম্পত্তি 50,000 টাকা কমেছে, তার মানে স্যার কমেছে বেড়েছে বললে বা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। কমেছে 50,000 টাকা, দায় কমেছে 90,000 টাকা, তাহলে স্যার দায় কমেছে -90,000 টাকা। অবশ্যই একটা তথ্য মিসিং থাকবে, খেয়াল করে দেখো এই জায়গাটা বক্স। স্যার তাহলে এখানে -90,000, এখানে হচ্ছে -50,000। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুইটা পাশ ইকুয়াল করতে হবে। স্যার আমাদেরকে দুইটা দিক কি করতে হবে? ইকুয়াল করতে হবে। তাই এখানে আছে -এর 50,000, এখানে হচ্ছে -90,000 আর প্লাস হচ্ছে একটা বক্স আছে। বলো এখানে কত দিলে দুই পাশ ইকুয়াল হবে? +40,000। এখানে দিতে হবে প্লাসের 40,000। এই জিনিসটা মনে রাখতে হবে, প্লাসের 40,000 থেকে -90,000 যদি আমি বাদ দিই, তাহলে আলটিমেটলি এখানে হবে -50,000, আর এই পাশেও আছে -50,000। স্যার দুই দিক ইকুয়াল করতে হবে, প্লিজ যে বিষয়টা বোঝাচ্ছি মনে রাখতে হবে, দুই দিক ইকুয়াল করতে হবে এবং বেড়েছে কমেছে বললে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, বেড়েছে কমেছে বললে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এখন একটু স্ক্রিনে তাকাই স্যার, স্ক্রিনে একটু দেখি, দেখো সবাই এখানে রয়েছে 40,000 টাকা বেড়েছে, মালিকানা সত্ত্ব অ্যান্সার হচ্ছে 40,000 টাকা বেড়েছে। যদি এখানে -40 হইতো তাহলে আমরা যদি বলতাম 40,000 কমেছে। স্যার যেহেতু এটা +40,000, তার মানে 40,000 টাকা স্যার বেড়ে গেছে। ক্লিয়ার কিনা স্যার বিষয়টা সবাই? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। এই তিনজন ক্লিয়ার, আর কে কে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। 4জন 5জন ভাইয়া ক্লিয়ার 6জন 7জন 8জন। ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাই ক্লিয়ার। এই একজন দুইবার বলবা না, এই অন্যজনকে বলতে হবে। ভাইয়া আমার একটু বুঝিয়ে দিবে? বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে, অনেকেই বুঝেছো। তারপরও আরেকবার আমি একটা কোশ্চেন করি, 10 সেকেন্ডের মধ্যে একটু বলি। সেটা হচ্ছে আমরা যেটা তথ্য প্রশ্নে দেয়া আছে সেই তথ্যটা বসাও। বলেছে সম্পত্তি কমেছে 50,000, দায় কমেছে 90,000। তাহলে মালিকানা সত্ত্বে কি ঘটবে? মালিকানা সত্ত্বে কি হয়েছে খেয়াল রাখবো যে আমাদের ইকুয়ালটা মিলাতে হবে, এই যে ইকুয়াল চিহ্নটা মিলাতে হবে। তাহলে আমি যদি এখানে যদি আমি ভুলে -40,000 দিই, -40 যদি দিই, খেয়াল করে দেখো স্যার -40 আর -90 হয়ে যাবে 1,30,000 মাইনাসের হবে 1,30,000, কিন্তু এদিকে হলো -50,000। স্যার তাহলে কিন্তু জীবনের অ্যান্সারটা আমার মিলল না, দুই দিক তো ইকুয়াল হয় নাই। সমীকরণ মানে কি? অবশ্যই দুইটা দিক ইকুয়াল করতে হবে। কিন্তু আমরা যদি স্যার এখানে প্লাসের 40,000 দিই, তাহলে +40 থেকে -90 বাদ দিলে কত হয় স্যার? করে দুই দিকে 50,000 হয়।
ঠিক আছে, কোন কোশ্চেন থাকলে বলো, না হলে আমি আরেকটা ম্যাথ দেখাবো অন্য না ভাইয়া বুঝছি। নেক্সট। ঠিক আছে স্যার, তাহলে চলে যাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে যারা যারা বুঝতে পেরেছো। আমি এর পরবর্তী যে মেথড আছে আর একটা স্টাইলে, সেখানে কোনো বেড়েছে কমেছে লেখা নাই, একটা ডিরেক্ট লেখা। এটা তোমরা 20 সেকেন্ডে পারবা অ্যান্সার। যারা বুঝো হিসাব সমীকরণ তাদের জন্য 20 সেকেন্ড প্রয়োজন ইনশাআল্লাহ। এ হবে। ঠিক আছে স্যার, এই যে কোশ্চেনটা পড়ো, 12 নম্বর কোশ্চেনটা সবাই দেখো, অ্যান্সার মাথায় চলে আসছে। 31 ডিসেম্বর 2010 স্টোনল্যান্ড কোম্পানির সম্পত্তি 3500, মালিকানা সত্ত্ব 2000, তাহলে এর দায় কত টাকা? এর হইতে পারে না স্যার, সম্পত্তি হচ্ছে 3500, তারপর স্যার বলতে হচ্ছে মালিকানা সত্ত্ব হচ্ছে 2000। মানে বলতেছে যে এইখানে 1050 1050 ভাইয়া আনসারই হবে। কিভাবে 1500? ঠিক আছে, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ স্যার। এই দুটো পয়েন্ট বুঝছি কিনা সবাই? পরবর্তীতে চলে যাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আমি এর পরবর্তীতে যে কঠিন ম্যাথটা আছে, কঠিন ম্যাথে যাওয়ার আগে একটা প্র্যাকটিস আমি এখান থেকে করাই নিব। এই যে এখান থেকে গাণিতিক সমস্যা যে রয়েছে, গাণিতিক সমস্যা স্ক্রিনে দেখো, আমি গাণিতিক সমস্যা থেকে তোমাদেরকে প্র্যাকটিস করাই নিব। মানে এটা হচ্ছে অনেকগুলো তথ্য দেয়া থাকবে, এরকম একটা ম্যাথ আসতে পারে। সেই ম্যাথটা কিরকম হতে পারে এটা তোমাদেরকে দেখাই স্যার, সেটা একটু খেয়াল করব। আমরা 3 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। 3 নাম্বার, 1 নাম্বারটা একটু সলভ করে দেন না ভাই। আমি করব 3 নাম্বার দিয়ে করাচ্ছি, আমাকে আমার মতো করাই দাও, ঠিক আছে? 3 নাম্বার মানে স্টাইল গুলো সাজানো না, কোনটার মতো করে কোনটা আসতে পারে সেই অনুযায়ী বলতেছি। যে এটা হচ্ছে একদম বেশি তথ্য দেওয়া আছে, একদম বেশি তথ্য দেওয়া আছে, তাহলে কিভাবে অ্যান্সার করব? মনে রাখবো স্যার, যখন একটু বেশি তথ্য দেওয়া থাকবে তখন একটা ফরম্যাট আছে, স্যার। সেই ফরম্যাটটা হচ্ছে যে প্রথম ফরম্যাট হচ্ছে বছরের শুরু, শুরুতে যে কথা থাকবে সেগুলো আমি লিখব, বছর শুরু। তারপর হচ্ছে উক্ত বছরে কত টাকা বেড়েছে বা কমেছে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি পেয়েছে, এটা লিখতে হবে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে স্যার বছরের শেষে যে, বছরের শেষে যে। এই 3টা কথা, এটা তোমাদের মাথায় থাকবে। আজকে আমি শেখাচ্ছি কিন্তু এটা তোমাদের মাথায় থাকবে। আপাতত খাতায় লিখতে পারো, কিন্তু পরীক্ষার হলে মাথায় থাকবে যে আমার প্রথম লাইনটা হচ্ছে বছরের শুরু, তারপরের লাইন হচ্ছে হ্রাস বৃদ্ধি, তারপরের লাইন হচ্ছে মূলত বছরের শেষে যে। তাহলে স্যার একটু খেয়াল করে দেখি 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, সবাই স্ক্রিনে দেখো 3 নাম্বার কোশ্চেনটা বলো। ভাইয়া আপনার স্ক্রিন অনেক নড়ছে ভাইয়া, আপনার স্ক্রিন অনেক নড়ছে। স্ক্রিন নড়তেছে ভাইয়া, শোনা যায় না। কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কথা ক্লিয়ার আসতেছে, কিন্তু আপনার যে বোর্ড ওইটা হচ্ছে নড়াচড়া করতেছে, বুঝতে পারছেন? এই যে বোর্ড, ভাইয়া সবই ক্লিয়ার, নড়াচড়া করতেছে না, পুরাই ক্লিয়ার। আমি ক্লিয়ার দেখতেছি ভাইয়া ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এক দুজনই প্রবলেম হতে পারে। যে মনে হয় হচ্ছে যে টেবিলে ল্যাপটপ রেখেছি, টেবিলটা নড়াচড়ার কারণে মনে হয় হতে পারে, অথবা নেট কানেকশনের জন্য হতে পারে। একটু প্লিজ মেনে নিও, ঠিক আছে স্যার? এই বিষয়টা মেনে নিতেই হবে। হ্যাঁ, তারপরেও সমস্যা নেই। আমরা মনে হয় আগামী সপ্তাহের মধ্যে অধিকাংশ লেকচারের রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া শুরু করবে, বুঝছো? টেনশনের কিছু নাই। যারা মিস যাবে একান্তই শুধু তারা দেখতে পারবে। তাহলে স্যার একটু খেয়াল করি যে যদি এরকমের কোশ্চেন আসে, এই যে 3 নাম্বারে যে বড় একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করব? অবশ্যই যোগ বিয়োগ তোমাদেরকে পারতে হবে, এবং ভাষায় প্লিজ কেউ যদি মনে করো যে 30-40টা ম্যাথ প্র্যাকটিস না করো হাতে কলম, সে পরীক্ষার হলে পারবা না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আমি তো স্টুডেন্ট পড়াচ্ছি ভাই 5 বছর ধরে। হ্যাঁ, তো এই যে পরীক্ষার হলে গিয়ে পারার জন্য কমপক্ষে হিসাব সমীকরণের 20 থেকে 30টা ম্যাথ এখানে যা আছে সব শেষ করতে যাবো হাতে কলমে। কারণ কি, অনেকদিন থেকে তোমরা ক্যালকুলেটরে ম্যাথ করো, ক্যালকুলেটরে ম্যাথ করতে করতে তোমাদের একটা অভ্যাসই হয়ে গেছে ক্যালকুলেটর ব্যবহার। তো ক্যালকুলেটর ছাড়া তোমরা যোগ বিয়োগ করতে গেলে ভুল করবাই, আমি তো দেখতেছি স্যার। তো এই জায়গাটা প্লিজ কেয়ারফুল থাকো সবাই, যে যোগ বিয়োগটা যেন ভুল না করি আমরা। ভাইয়া ক্যালকুলেটর ছাড়া করতে হবে। এটা কি তুমি আজ কই থেকে শুনলা? আমার কাছে শুনলা? ঢাকা ভার্সিটিতে এক্সামে তো নিতে দেবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের আজকে শুনলাম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার নাই। ঠিক আছে স্যার? আল্লাহ, ঠিক আছে, এখন সবাই
এখন সবাই মিউট, এখন সবাই মিউট, এখন আমি বুঝাবো, কাউকে ডিস্টার্ব করা যাবে না, এখন সবাই মিউট, স্টপ স্যার। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ দেওয়া আছে, টাকা এক্স্যাক্টলি যা বলেছে তাই বসাইতে হবে। স্যার বছরের শুরুতে মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ রয়েছে, খেয়াল করে দেখো, মালিকানা সত্ত্ব দেওয়া হয়েছে 3200, মালিকানা সত্ত্ব দেওয়া হয়েছে 3200, আর বলা হয়েছে দায় হচ্ছে 1350। স্যার 1350, তো এটা আমরা সমীকরণে বসাচ্ছি, ম্যাথ করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে, বুঝে যাবা যে আমার দায় আর মালিকানা সত্ত্ব দেওয়া আছে, তার মানে দেওয়া নাই কোনটা, সম্পদটা দেওয়া নেই, তার মানে আমার কোনটা দেওয়া নেই, সম্পদটা দেওয়া নেই। স্যার তাহলে সম্পদটা আমাদের বের করতে হবে, সহজ, দুইটা যোগ করলেই কিন্তু সম্পদটা বের হয়ে আসছে, কারণ একদিকে সব দেওয়াই আছে। তাহলে এখানে 3200 আর 1350 আমরা যোগ করবো, যে যেভাবে পারো, এভাবে যারা যোগ করতে পারো সে এভাবে যোগ করবে, যারা এভাবে পারি না তারা 3200 1350 প্লিজ এভাবে যোগ করে ফেলো, মানে যোগ করতে হবে তোমাদেরকে নিজেদের মতো করে, যে 3000 4000 4550 4550। স্যার এটা আমাদের দেওয়া ছিল না, এটা আমরা বসায় ফেললাম যে 4550 আসছে। স্যার তারপর এখন ওই লাইনে কি বলেছে, ওই লাইনে বলেছে এখন যে উক্ত বছরে মালিকানা সত্ত্ব কমেছে 240 টাকা, দায় বেড়েছে 340। খেয়াল করে দেখো স্যার, দায় বেড়েছে মানে প্লাসের 330, মালিকানা সত্ত্ব কমেছে 240, মালিকানা সত্ত্ব কমেছে 240। দেখো লাইন বাই লাইন কিন্তু মিলাইতে হবে, লাইন বাই লাইন, এই যে এদিকে এদিকে মিলাইতে হবে, এদিকে এদিকে সমান চিহ্ন মিলাইতে হবে। তাহলে স্যার সমান চিহ্ন যদি আমি মিলাইতে চাই, এটা তো খুবই সহজ হয়ে গেল, কারণ আমার দুইটা তথ্যই এই পাশে দেওয়া আছে, 330 হচ্ছে প্লাসের, 240 হচ্ছে স্যার মাইনাসের, তাহলে আমার এখানে কত হবে স্যার একটু বলুন তো? 70। অন্য কেউ? 330 থেকে 240 মাইনাস করতে হবে, 330 থেকে 240 মাইনাস করতে হবে, বলো আরো কয়জন বলবে? 90 হইছে ভাইয়া, 90 প্লাসের 90 না মাইনাস? প্লাসের 90, প্লাসের 90, প্লাসের 90। ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে, রাজনীতির প্লাস মাইনাস চিহ্নটা দিয়ে দিব। তাহলে স্যার এখন কোশ্চেনে কি বলেছে, বলেছে বছর শেষে সম্পত্তির পরিমাণ কত টাকা। খেয়াল করে দেখো কোশ্চেনটাতে বলেছে বছর শেষে সম্পত্তির পরিমাণ কত, এই যে বছর শেষের লাইন লাস্টেরটা। তাহলে স্যার এদিকে যদি আমি কি করবো, 4550 এর সাথে কি হবে প্লাসের 90, তাহলে 9 5 14 4, পরীক্ষায় আসবে। সম্পত্তি রয়েছে 2000 টাকা, তারপর বলেছে স্যার দায়ের পরিমাণ 1000 টাকা, সম্পত্তি ও দায়। আচ্ছা স্যার সম্পত্তি ও দায় হচ্ছে 1000 টাকা, এখন তাহলে মালিকানা সত্ত্ব কত? দায় হচ্ছে 1000। 3000 কেন হবে স্যার? 1000। এটা তো সহজ, এটা তো সহজ, যে সম্পত্তি হচ্ছে 2000 টাকা, দায় হচ্ছে 1000, তার মালিকানা সত্ত্ব 1000 হবে। তারপর কি বলেছে সেকেন্ড লাইনে হচ্ছে হ্রাস বৃদ্ধি, সেকেন্ড লাইন হ্রাস বৃদ্ধি, উক্ত বছরে 300 টাকা বৃদ্ধি পাইছে সম্পত্তি, প্লাসের 300, উক্ত বছরে সম্পত্তি বৃদ্ধি পাইছে প্লাসের 300, মালিকানা সত্ত্ব 200 টাকা কমে গেছে মাইনাসের
200, তাহলে বক্স কোথায় স্যার? ডায়ালগে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বক্স হচ্ছে স্যার কোথায়? তাহলে এখানে দেখো, এখানে কি আসবে স্যার? 500 হবে। 500 প্লাসের 500 মাইনাসের 500, এটা 100 হবে, প্লাসের 100 হবে। প্লাসের 500 হবে। মাইনাসের 500 হবে। মাইনাসের 500 হবে কিভাবে? মাইনাসের 500 যদি দেই, না ভাই প্লাসের মাইনাসের 700 হয়ে যাবে, আর এখানে থাকবে প্লাস 200, তাহলে হলো স্যার? এটা তো হলো না। প্লাসের 500 হবে। প্লাসের মাইনাসের জিনিসটা খেয়াল রাখতে হবে, এইটা ভুল করলে তো পরীক্ষার হলে ভুলই হয়ে চলে আসবে। প্লাসের 500 দিলে কি হবে স্যার? বললামই তো প্লাস। আচ্ছা, যে একজন বলেছো তার 300। জি ভাই আমারটাও হইছে। যারা ভুল করেছো আমি তাদের উদ্দেশ্যে ঠান্ডা লাগতেছে আমার, তাই স্যার আপনারা মিউট করে নেন প্লিজ, আমাকে কথা বলার পর মিউট করে নেবেন। আপনারা বাসায় যে কথা বলতেছেন এটা আপনাদের বাসায় প্রয়োজনীয়, কিন্তু আমার যে স্টুডেন্ট রয়েছে আরো যে 50-60 জন, যে 64 জন রয়েছে, তাদের তো ওই কথাগুলো প্রয়োজন নাই। ঠিক আছে স্যার? তাহলে এখানে আমাদের দেখেন আনসারটা সুন্দরভাবে বলা যাচ্ছে যে উক্ত বছরে আসলে দায় হ্রাস বৃদ্ধি পেয়েছে হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে ভাই আমি বুঝি নাই। বুঝো নাই? এটা বুঝো নাই যে কেন প্লাস 500 হয়েছে? না ভাইয়া, ভাইয়া কোশ্চেন থেকে বুঝেন। আমরা এই জায়গাটা এই লাইনটা বছর সময় মিউট করে প্লিজ মিউট করে নাও। ভাইয়া -100 দিলেও তো ওখানে +300 হইতো। আল্লাহ, তোমরা মিউট করে নিবা। হ্যাঁ, আচ্ছা, যে কোশ্চেন করেছো তার অ্যানসার দিচ্ছি, বাকিদেরকে মিউট করে দিলাম। বিষয়টা হচ্ছে -100 দিলে এখানে -200 আর -100 হয়ে যাবে। ভাই আমি কোশ্চেনটা নেট প্রবলেমের জন্য বুঝি নাই। আমার কোশ্চেন থেকে বলেন। ঠিক আছে, আমি যার অ্যানসার করতেছি সে বুঝো। যে বলছো -100 দিতে হবে, -100 দিলে -100 আর -200 কি হবে? -300 হয়ে যাবে। এইটা তো হচ্ছে তুমি যেটা বলতেছো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওটা তো গুণের ক্ষেত্রে। ওটা তো স্যার গুণের ক্ষেত্রে, এখানে তো আমরা এগুলো যোগ করতেছি। এখানে আমরা এগুলো কি করতেছি? যোগ করতেছি। -100 যোগ -200 ইকুয়াল l প্লাস ওই প্লাস আছে না মাঝখানে। তো যোগের ক্ষেত্রে কি মাইনাস আর মাইনাস যোগ করলে তো মাইনাসই হয়। ওইটা হচ্ছে গুণের ক্ষেত্রে, যে মাইনাসে মাইনাস গুণ করলে তাইলে না প্লাস হয় স্যার। আচ্ছা স্যার, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের এইভাবে আর কি মানগুলো বসাতে হবে। তাহলে অর্থাৎ আমরা এখানে পাইলাম প্লাসের 300 ইকুয়াল দিলাম, এখানে আছে হচ্ছে আমাদের কাছে মাইনাসের 200। তাহলে কি করলে এখানে আমাদের হবে? এখানে আমাদের প্লাসের 500 বসাতে হবে, প্লাসের 500 বসাতে হবে, তাহলে আমরা অবশ্যই পেয়ে যাবো। আর যারা বুঝছো তাদেরকে সহজে বুঝাই বলে দিই যে অপোজিট চিহ্ন যখন থাকবে, অপোজিট চিহ্ন দেখো, এটা হচ্ছে প্লাসের 300, এটা হচ্ছে মাইনাসের 200। খেয়াল করবা 300 আর 200 দুইটা জিনিস যোগ করবা, যোগ করলে চিন্তা করবা যে আসলে কত হয়। 300 200 500 হয়, তার মানে মাঝখানে 500ই আসবে। অপোজিট চিহ্ন হইলে জিনিস দুইটা যোগ করে দিতে হবে। খেয়াল রাখবে, যারা বুঝো একটু ভালো তারা এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। আর যদি সেম চিহ্ন হয়, দুইটাই প্লাস, তাহলে ওই দুইটা জিনিস মাইনাস করে দিলে মাঝখানে ফাঁকা ঘরটার জিনিসটা পাওয়া যায়। এভাবে চিন্তা করতে হবে স্যার। বুঝি নাই ভাইয়া, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে তো মাইনাস হওয়ার কথা, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে স্যার, আমি বুঝছি। তোমাদের কি কোশ্চেন আছে? এখন আমি কোশ্চেন অ্যানসার করতে চাই, তাহলে বুঝতে পারবো। আসলে না পেজ বুঝলে বুঝছেন তো আমাদের তো এই ইকুয়াল x প্লাস ওই করতে হবে, সেজন্য আর কি, মানে এ সমান যত আছে এই বাম পাশ ডান পাশ মিলাইতে হবে। এই জন্য ইয়েস, দ্যাটস দ্য থিং। এখন আপনারা সবাই মিউট থাকেন, আমি এখন হচ্ছে 4 নাম্বারটা সলভ করে নিই। 4 নাম্বার এবং সবগুলা কোশ্চেন বুঝতেছি কিনা এটা আমাকে শেষে জানাইতে হবে, যে সবগুলা কোশ্চেনই গাণিতিক সমস্যার বিষয়গুলো আমরা বুঝে উঠতে পারছি স্যার। আচ্ছা স্যার, এখন একটু খেয়াল করি 4 নাম্বার কোশ্চেনটা বলেছে বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ 1500 টাকা, দায়ের পরিমাণ 480 টাকা। স্যার আগে মান বসাতে হবে। বছরের শুরুতে 1500 টাকা, বছরের শুরুতে সম্পত্তি হচ্ছে 1500 টাকা, দায়ের পরিমাণ 480 টাকা। স্যার এখন বক্স কোথায়? ওই বক্স। আমাকে তো অবশ্যই দুটো দিক কি করতে হবে স্যার? মিলাইতে হবে। ডান পাশ এবং বাম পাশ উভয় পাশে মিলাতে হবে স্যার। তাহলে আমি এখানে আছে 1500 টাকা, এখানে আছে 480, এখানে কত দিনে মিলবে একটু খেয়াল করে দেখো। তার মানে এখানে আমাকে 1020 1020
1020 যদি দেই 1020 এর সাথে 480 যোগ করলে হবে কত স্যার? 1500। স্যার কিভাবে 1020 বের করলাম? 1020 কিভাবে বের করলাম এবার বলতেছি। সেটা হচ্ছে এই 1500 হচ্ছে প্লাসের 1500, এই 480 হচ্ছে প্লাসের 480। সেম এটা মাইনাস করে দিবেন। yes that's the thing, যে সেম চিহ্ন থাকলে জিনিসটা মাইনাস করলে ফাঁকা ঘরেরটা পাওয়া যায়। সেম চিহ্ন থাকলে জিনিসটা মাইনাস করলে ফাঁকা করে জিনিসটা পাওয়া যায়। কিন্তু দুটো যদি অপোজিট চিহ্ন হইতো, একটা প্লাসের আর একটা, তাহলে তাহলে জিনিস দুটো তাহলে প্লাস করে দিতাম। यस স্যার, তাহলে যোগ করে দিতাম। ঠিক আছে, এখন আমি এটা মান বসাইলাম। এখন আর সবাই চুপ। তারপর স্যার বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ হচ্ছে 1500 টাকা ও দায়ের পরিমাণ 480 বসাইলাম। একটা তথ্য দেওয়া নেই, সেটাও বসালাম। এখন বলেছে উক্ত বছরে সম্পত্তি কমেছে, উক্ত বছরে সম্পত্তি কমেছে। উক্ত বছরে স্যার সম্পত্তি কমেছে কত টাকা দেওয়া রয়েছে একটু খেয়াল করে দেখি। সম্পত্তির কমেছে হচ্ছে 200 টাকা এবং দায় বেড়েছে 250। সম্পত্তি কমেছে 200, তাহলে স্যার মাইনাসের 200। আর বলেছে দায় বেড়েছে 250 প্লাসের 250। তাহলে আমার এই ঘরের মধ্যে হচ্ছে এখন স্যার ফাঁকা হয়ে গেছে, একটা হরলিক্সের বক্স পড়ে গেছে এই ঘরটার মধ্যে, বুঝছেন স্যার? তাহলে এই বক্সটাকে আমাদের এখন পূরণ করতে হবে। খেয়াল করে দেখি, আমাদের কিন্তু এই পাশে -200 ইকুয়াল করতে হবে। -200 আমাকে মিলাইতে হবে, কারণ এই পাশে তো আমি চেঞ্জ করতে পারবো না। -450 হবে মেবি। -450। ভেরি গুড, -450। এই যে এবার যারা যারা বুঝতে পারি না একটু খেয়াল করেন, এটা মাইনাস চিহ্ন আর এটা কি প্লাস চিহ্ন। অপোজিট চিহ্ন থাকলে কাজটা যোগ করে দিবা। 200 আর 250 কত হয়? -450। তারপর চিন্তা করবো যে জিনিসটা কি হবে, প্লাসের না মাইনাসের। তারপর চিন্তা করবো যে হ্যাঁ স্যার এটা -450 হলে 250 এর থেকে কি বাকি কি হয়, -200 সাথে মিলে যায়। এটা বাস মিলে যায় স্যার। এখন ক্লিয়ার কিনা স্যার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এইটা যদি বসাইতে পারি তাহলে এখন বলেছে এই কোশ্চেনে এখন বলেছে আমাদের কাছে যে উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ, উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত নম্বর কোশ্চেন? হ্যাঁ, মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। এই যে হ্রাস বা বৃদ্ধি, খেয়াল রাখবো হ্রাস বা বৃদ্ধি বললে সেকেন্ড লাইনেই অ্যান্সার। হ্রাস বা বৃদ্ধি বললে সেকেন্ড লাইনে অ্যান্সার। তাহলে বছরের শেষে যে বললে থার্ড লাইনে যাবে। তাহলে স্যার কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? 450 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য অ্যান্সার হচ্ছে 450 টাকা হ্রাস। এই হচ্ছে স্যার বিষয়গুলো। স্যার এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা এখন সলভ করব। আমরা একটু সবাই নিজেরাও চেষ্টা করি, নিজেরাও একটু চেষ্টা করব। এই কোশ্চেনটা অধিকাংশ স্টুডেন্ট বলছে তাদের প্রবলেম, আমি এই জন্য এই কোশ্চেনটা সলভ করে দিতে চাচ্ছি আজকে তোমাদেরকে। মানে অধিকাংশ স্টুডেন্টরা বলে যে 1 নম্বর কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটা তারা বুঝতে পারে না। এই জন্য তোমাদেরকে একটু তোমাদের সুবিধার্থে এই ম্যাথটা আমি এখন বুঝিয়ে দিব। স্যার ডিইউ এর 1 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরাও কি করতে পারো, অ্যান্সার করার চেষ্টা করতে পারো। খেয়াল করো, যা যা বলা থাকবে চোখ বন্ধ করে বসাই দিতে হবে। সোজা কথা বলছে বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে 6,50,000 এবং 8,25,000 টাকা। বলছে দায় আর মালিকানা সত্ত্ব, তার মানে এই দুটো পয়েন্ট দেওয়া আছে। তাহলে স্যার একটু খেয়াল করুন, দায় হচ্ছে 6,50,000 আর মালিকানা সত্ত্ব 8,25,000। মালিকানা সত্ত্ব হচ্ছে 8,25,000 এটা বলা হচ্ছে। তাহলে স্যার সম্পদ তো বলা নেই, সম্পদটা বলা নেই, স্বাভাবিক একটা না একটা কিছু বলা থাকবে না। আমরা বের করবো, যেহেতু দুইটাই দেয়া আছে আমাদের কাছে এখন সহজ, দুইটা যোগ করতে বলছি, আমরা যোগ করে দিয়ে দিলাম। 6,50,000 আর 8,25,000, 8 6 14,50,000 14,75,000। হ্যাঁ ভেরি গুড, 14,75,000 সম্পদ আমরা পেয়ে গেলাম স্যার। এরপরে কি বলছে? বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা, দায় হ্রাস পায় 1 লক্ষ টাকা। সম্পদ বৃদ্ধি পাইছে 2 লক্ষ টাকা আর দায় হ্রাস পেয়েছে মাইনাসের 1 লক্ষ টাকা। তাইলে এখানে মালিকানা সত্ত্বের মধ্যে কি ঘটনাটা ঘটছে একটু খেয়াল করো। আমরা কিন্তু সবসময় ইকুয়ালটা মিলে, আমরা সবসময় যে লাইন আছে লাইন বাই লাইন ইকুয়াল মিলে, লাইন বাই লাইন। স্যার ক্লিয়ার থাকতে হবে এই বিষয়টা, লাইন বাই লাইন ইকুয়াল মিলাতে হয়। তাহলে প্লাসের 2 লক্ষ, এখানে মাইনাসের, ওই যাবো অপোজিট চিহ্ন। স্যার প্লাস 3 লাখ 3 লক্ষ টাকা প্লাস 3 লাখ। প্লাস 3 লাখ। ঠিক আছে স্যার, ধন্যবাদ তোমাদেরকে যারা বলতে পেরেছো। আর বাকিদেরকে তো বলেছি বিষয়টা,
যে নরমালি অপোজিট চিহ্ন থাকলে ওই জিনিস দুটো যোগ করে দিব, যোগ করে দিলে 3 লাখ আসছে, তার মানে এই ফাঁকা ঘরে 3 লাখ বসবে। এখন আমরা চিন্তা করবো এটা প্লাসের হবে না মাইনাসের হবে। যদি মাইনাসের দিই তাহলে মাইনাসটা বেশি হয়ে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, প্লাসের 3 লাখ দিলে প্লাস থেকে 1 লাখ বাদ দিলে 2 লাখ মিলে গেল স্যার। এখন বলেছে স্যার, এখন কোশ্চেনটা একটু কঠিন টাইপের আসছে, সেটা হচ্ছে উক্ত বছরে মালিকানা সত্ত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরে নিট মুনাফা, মানে মেইনলি এই কথাটাই হচ্ছে কি আমাদের জায়গাটা কোশ্চেনটা, যে উক্ত বছরে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত টাকা। স্যার স্ক্রিনে দেখো নিট মুনাফা বা নিট ক্ষতি। স্যার নিট মুনাফা নিট ক্ষতি কোথায় যোগ বিয়োগ হয়? মালিকানা সত্ত্বের সাথে যোগ বিয়োগ হয়। তার মানে আমার এখানে কি মালিকানা সত্ত্বের মধ্যে মাইনাসের 3 লাখ না প্লাসের 3 লাখ? প্লাসের 3 লাখ। তার মানে নিট মুনাফা হয়েছে 3 লাখ টাকা স্যার। তার মানে আমার এখানে নিট মুনাফা হয়েছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। নিট মুনাফা 3 লাখ টাকা। স্যার একটু বুঝতে পারছি, অধিকাংশ স্টুডেন্টের এটা প্রবলেম, কিন্তু আমি বলবো তোমার বসায় দাও, তাহলে কিন্তু ইনশাআল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে স্যার। স্যার তাহলে অবশ্যই চলে আসি এখন আমরা স্ক্রিনে আমার ম্যাথমেটিক্যাল পয়েন্ট। ভাইয়া নিট মুনাফা নিট ক্ষতির পরিমাণটা বুঝতে পারি না। আচ্ছা বিষয়টা হচ্ছে বলেছে যে মালিকানা সত্ত্বের মধ্যে অন্য কোনো পরিবর্তন হয়নি, অন্য কোনো কাজ হয়নি, তাহলে তো অবশ্যই একটাই কাজ হয়েছে, সেটা হয় টাকাটা প্লাস হবে না মাইনাস হবে, হয় সেটা নিট মুনাফা হয়েছে না হয় নিট ক্ষতি হয়েছে। যদি এই টাকাটা মাইনাস হতো, যদি আমরা মাইনাস হলে ক্ষতি, প্লাস হলে আমাদের নিট মুনাফা হয়েছে, এটাকে বুঝতে হবে স্যার। ক্লিয়ার কিনা স্যার একটু বলেন আমাকে। জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। ঠিক আছে, কি হিসাব সমীকরণের ম্যাথ আমি ভাই 5-6টা ম্যাথ করে দিয়েছি, তারপরও যত তোমাদের উপর বলিনি যে তোমরাই করো, আমি বলেছি আমি নিজে থেকে করে দিয়েছি এবং তোমাদেরকে চেষ্টা করতে বলেছি বাসায়। অবশ্যই প্রবলেম হলে সলভ ক্লাসে দিয়ে সলভ করাই নিবে। ভাইয়া আমাদের কি আপনারা এক্সামও নেন? অবশ্যই এক্সাম তো হবেই, 3টা করে লেকচার হওয়ার সাথে সাথে এক্সাম। সিস্টেমটা কি ভাইয়া? স্কলার্স অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপ, যে ফেসবুক গ্রুপ আছে ওখানে দেয়া আছে। দেখো এই বিষয়গুলো অফিসে জিজ্ঞেস করবা, আমরা তো টপিক শেষ করতে হবে, 2টার পরে তো অন্য ব্যাচ চালু হয়ে যাবে, তখন কি করব? বুঝছি স্যার। অফিসে ফোনে ফোন দিবে। হ্যাঁ কোশ্চেন বল। 4 নাম্বার উদাহরণে, 4 নাম্বার উদাহরণ স্যার গাণিতিক সমস্যা 4 নাম্বার যে উদাহরণটা আছে স্যার, ওখানে 1020 থেকে 450 বাদ দিলে 570 আসে, তো কিন্তু 450 টাকা হ্রাস কিভাবে অ্যান্সার হয়? 4 নাম্বারটা আমি তো করলাম এখনই 4 নাম্বারটা। জি স্যার এটা। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে আমি একটু বলতেছি আরেকবার যে আমরা পরীক্ষায় কিভাবে শর্টকাটে করি, আমি সেই স্টাইলে করি, একটু তোমাদেরকে দেখাই। এভাবে করবো। তারপর বলা হয়েছে সম্পত্তির পরিমাণ 1500, দায়ের পরিমাণ 480, আমার সম্পত্তি হচ্ছে 1500, দায়ের পরিমাণ 480, তাহলে এখানে 1500 480 বাদ দিলে হচ্ছে 1020। এভাবে করলাম, করার পর তারপর বলছে উক্ত বছর সম্পত্তি কমেছে 200, তারপর মাইনাসের 200 মাইনাসের, তারপর বলছে দায় বেড়েছে 250, তারপর প্লাসের 250। স্যার আমরা লাইন বাই লাইন মাইনাসের 200 প্লাসের 250, তাহলে আমরা এখানে কি করলে এই বক্সটা মিলবে? তাহলে আমরা চিন্তা করব যে অপোজিট চিহ্ন হলো কি হবে স্যার? 450 মাইনাস। খেয়াল করে দেখো স্যার বুঝছো কিনা। যখন মালিকানা সাথে হ্রাস বা বৃদ্ধি বলবে তখন 1020 থেকে 450 বাদ দিব না, কিন্তু ভাইয়া নিট ক্ষতি আসে। হ্যাঁ স্যার, এটা তো কোশ্চেনটা হচ্ছে কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। আমার মালিকানা সত্ত্ব 450 টাকা হ্রাস পেয়েছে এবং অ্যান্সারে 450 টাকা হ্রাসই লেখা আছে, একটু খেয়াল করে দেখো 4 নম্বরে। ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ কোশ্চেন করো। আর যে কোশ্চেন করেছিল সে কি বুঝছো এটা, যে আমরা যদি টাকাগুলো বসাই দিতে পারি, এই যে মাইনাসের 200 সম্পত্তি হ্রাস পেয়েছে মাইনাসের 200, আর এখানে বলেছে দায় বৃদ্ধি পেয়েছে প্লাসের 200, তাহলে আমার বক্সটা কোথায় হয়েছে? মালিকানা সত্ত্বতে হয়েছে। তাহলে আমার বক্সের মধ্যে কাজ করতে হবে মাইনাসের 450 দিলে আমার কি হ্যাঁ বলছে হ্রাস হয়েছে না বৃদ্ধি হয়েছে, তাই আমরা হ্রাস হয়েছে বসাইছি। এই দেখ তোর বলল পরিমাণ চাইলে মেবি ওটা মাইনাস করে বসাই। স্যার আমি বলেছি যে যদি আমাদের কাছে
স্যার এই ছেলেরা মিউট করো যারা অন্য কথাবার্তা বলতেছো তারা মিউট করো। বিষয়টা হচ্ছে বছরের শেষে জের বলা থাকলে, বছরের শেষে জের যদি প্রশ্নে চাই তাইলে এটা আমরা প্লাস মাইনাস করে তারপর বসাবো এখানে। আমাকে যদি বলে কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে তাহলে অ্যান্সার স্যার সেকেন্ড লাইনে, অ্যান্সারটা আমাদের সেকেন্ড লাইনে। এটা তো আমি তোমাদেরকে ফরম্যাটটা বলে দিয়েছিলাম একটু আগে যে প্রথম লাইন বছরের শুরুতে জের, সেকেন্ড লাইন হ্রাস বৃদ্ধি লাইন, থার্ড লাইন বছরের শেষে জের। এবার ক্লিয়ার হয়েছে স্যার? জি স্যার। ঠিক আছে স্যার। তারপর আরেকটা জানি কে কোশ্চেন করতে চাইছিলা? কোশ্চেন করতে পারো পড়াশোনা রিলেটেড, আমি আছি, সমস্যা নেই স্যার। আচ্ছা স্যার, তাহলে আমরা চলে যাই অবশ্যই। এখন স্যার তাহলে এই নিয়ে হিসাব সমীকরণের 6টা ম্যাথও শিখাই দিলাম। এখন আমাদের যে পয়েন্টটা রয়েছে নেক্সট টপিক, আমি মিউট করে দিচ্ছি তোমাদেরকে স্যার, সেটা হচ্ছে আর্থিক বিবরণীর সারাংশ টপিকটা। একটু খেয়াল করবো বিষয়টা স্যার। আজকের পর থেকে যেই তোমাদেরকে জিজ্ঞেস করবে না কেন যে আর্থিক বিবরণী কতটি, আর্থিক বিবরণী কতটি যদি বলা হয় কখনো, খেয়াল রাখতে হবে আর্থিক বিবরণী কতটি যদি বলে তাহলে অ্যান্সার হচ্ছে 4টি। আর্থিক বিবরণী কতটি, অ্যান্সার হচ্ছে স্যার 4টি যদি কখনো কেউ বলে। আবার যদি বলে আর্থিক বিবরণী অংশ কতটি, আর্থিক বিবরণীর অংশ কতটি, তাহলে অ্যান্সার হবে স্যার 5টি। মনে রাখতে হবে বিষয়টা, আর্থিক বিবরণী হচ্ছে 4টা, আর্থিক বিবরণী অংশ হচ্ছে 5টা। আর্থিক বিবরণী 4টা, আর্থিক বিবরণী অংশ হচ্ছে 5টা, খেয়াল রাখবেন। তারপর কি কি স্যার? 1 নম্বরে হচ্ছে বিশদ আয় বিবরণী, 1 নম্বরে হচ্ছে বিশদ আয় বিবরণী। 2 নম্বরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। স্যার 4 নম্বরে তাহলে কি? 4 নম্বরে হচ্ছে উদ্বৃত্তপত্র, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। খেয়াল রাখবো স্যার এই বিষয়টা যে উদ্বৃত্তপত্র কথাটা কেন লিখলাম, কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম 90% 99% কোশ্চেনে উদ্বৃত্তপত্র লেখে, ওরা উদ্বৃত্তপত্র কথাটাকে ব্যবহার করে। তাহলে আমরা অবশ্যই উদ্বৃত্তপত্র টার্মটা মনে রাখবো যে আর্থিক অবস্থার বিবরণীকে বলা হয় উদ্বৃত্তপত্র। স্যার যদি বলা হয় আর্থিক বিবরণী কতটি, কতটি যদি বলে তাহলে অ্যান্সার হচ্ছে স্যার 4টি, অ্যান্সার হচ্ছে 4টি, এই 4টা আর্থিক বিবরণী। আর যদি বলে আর্থিক বিবরণী অংশ কতটি তাহলে অ্যান্সার হচ্ছে স্যার 5টি। আমি নিজেই 3 নাম্বার লেকচারে গিয়ে এই কোশ্চেনটা করবো, দেখবো যে কে কে অ্যান্সারটা পারে। 5 নাম্বার অংশটা হচ্ছে স্যার টিকা ও ব্যাখ্যা সমূহ, টিকা ও ব্যাখ্যা সমূহ। অর্থাৎ আমরা এই আর্থিক বিবরণী বানাইতে গিয়ে যে ধরনের হিসাব বিজ্ঞানের নিয়মগুলো মেনে চলেছি বা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি থেকে থাকে সেই তথ্যগুলোকে আমরা লিখে রাখবো, সেটার নাম হচ্ছে টিকা ও ব্যাখ্যা সমূহ। তাহলে অংশ বললে 5টা, অংশ বললে 5টা, পুরো 5টা, কিন্তু বিবরণী বললে 4টা, কারণ এটা অবশ্যই কোনো বিবরণী না, এটাতে শুধুমাত্র একটা টিকা ও ব্যাখ্যা সমূহ, নোট, নোট আকারে লেখা থাকে। স্যার ক্লিয়ার কিনা এই পয়েন্টটা যেটা লিখেছি? স্যার ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। এটা যেন সবারই মনে থাকে। আচ্ছা ভাইয়া 5 নম্বরের টার্মটা এটা কি ছিল? টিকা ও ব্যাখ্যা সমূহ। আচ্ছা ঠিক আছে স্যার, এখন একটু স্ক্রিনে আসি, এখন পড়াশোনা স্ক্রিনে তাকাই। এই যে আর্থিক বিবরণী সারাংশ যে পয়েন্টটা রয়েছে এখান থেকে 2টা প্রশ্ন আসছে গত বছর, বুঝছো? বলছিলাম না যে লেকচার 2 থেকে 4টা প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরে, তার মধ্যে এখান থেকেই প্রশ্ন আসছিল। তো এইখানকার স্ক্রিনে একটু প্লিজ খেয়াল করবো সবাই যে আর্থিক বিবরণী কোন পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্লিজ। সেটা হচ্ছে স্যার একটু খেয়াল করবো যে প্রস্তুতের উদ্দেশ্য, এই পয়েন্টটা আমাদের সবারই মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট প্রস্তুতের উদ্দেশ্য, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী কেন প্রস্তুত করা হয়, মালিকানা সত্ত্ব বিবরণী কেন প্রস্তুত করা হয়, উদ্বৃত্তপত্র কেন প্রস্তুত করা হয়, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করা হয়, এবং নগদ প্রবাহ বিবরণী। প্রস্তুতের বিষয়টা খুবই সহজ, তার মধ্যে এক্সেপশনাল যেটা সেটা হচ্ছে সবাই ভুল করে, সেই জায়গাটা হচ্ছে স্যার আর্থিক ফলাফল নির্ণয় করা হচ্ছে বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য। বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আর্থিক ফলাফল জিনিসটা কি, অ্যান্সার দিতে পারে না। আর্থিক ফলাফল হচ্ছে একটি প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি, আর্থিক ফলাফল হচ্ছে একটি প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি, অর্থাৎ বিশদ আয় বিবরণীকে বোঝাচ্ছে। স্যার এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আর্থিক ফলাফল হচ্ছে নিট লাভ বা
নেট ক্ষতিকে বোঝাচ্ছে। তাহলে স্যার মালিকানা সত্ত্ব বিবরণী কেন প্রস্তুত করতে হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে এটা জানার জন্য প্রস্তুত করতে হয়। প্রবাহ এবং বহিঃপ্রবাহ জানার জন্য। উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করবো স্যার আমরা? উদ্বৃত্ত পত্র প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রদর্শন করা। তা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আর্থিক অবস্থা মানে কি, দেখো দুটা পয়েন্ট। বিশদ আয় বিবরণীতে বলা আছে আর্থিক ফলাফল স্যার, বিশদ আয় বিবরণীতে বলা আছে আর্থিক ফলাফল, আর উদ্বৃত্ত পত্রে বলা হয়েছে আর্থিক অবস্থা। আর্থিক ফলাফল হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি, আর আর্থিক ফলাফল হচ্ছে সম্পদ দায় মালিকানা সত্ত্ব। আর্থিক ফলাফল হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি, আর্থিক অবস্থা হচ্ছে সম্পদ দায় মালিকানা সত্ত্ব। আর্থিক অবস্থা বলতে আমরা বুঝি একটি প্রতিষ্ঠানের সম্পদ দায় মালিকানা সত্ত্ব। স্যার এরপরে কোন লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টানা 5 বারের মতো এই লাইন থেকে প্রশ্ন আসছে, এই লাইনটা থেকে, এবং শুধুমাত্র একটা পয়েন্টই 4 বার আসছে। সেই পয়েন্টটা হচ্ছে স্যার একটু খেয়াল করবেন সবাই, সেই পয়েন্টটা হচ্ছে এই যে এই জায়গায় যে লেখা রয়েছে উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্র কত দিনের জন্য তৈরি করতে হয়? উদ্বৃত্ত পত্র আমি কিন্তু স্ক্রিনে ইয়েলো কালার করে দিয়েছি। উদ্বৃত্ত পত্র তৈরির সময়কাল কতটুকু খেয়াল করবো স্যার। আমাদের যতগুলো বিবরণী রয়েছে, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই 3টা বিবরণী একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে তৈরি করা হয়। হিসাবকাল শেষে, নির্দিষ্ট সময়কালের শেষে। কিন্তু স্যার শুধুমাত্র একমাত্র এক্সেপশনাল পয়েন্ট হচ্ছে উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্র ও শুধুমাত্র একটা নির্দিষ্ট তারিখের জন্য বা একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য তৈরি করতে হয়। একটা নির্দিষ্ট তারিখের জন্য বা একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য স্যার তৈরি করতে হয়। একদম ক্লিয়ার যেন ধারণা থাকে, যেন মাথায় গেঁথে যায়। সময় বিন্দু মুখে মুখে একটু বলো স্যার যে সময় বিন্দু, উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী সময় বিন্দুর জন্য তৈরি করা হয় বা নির্দিষ্ট তারিখের জন্য তৈরি করা হয়, আর বাকিগুলা নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করা হয়। স্যার এর পরবর্তীতে যে লাইনটা সবচেয়ে উদ্বৃত্ত পত্র নির্দিষ্ট সময় বিন্দুতে তৈরি করা হয়। উদ্বৃত্ত পত্র নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, অন্যান্য গুলো হচ্ছে হিসাবকালের জন্য বা নির্দিষ্ট সময়কালের জন্য। তোমরা যখন বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী করছো, খেয়াল করবা উপরে লিখছো 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য লিখেছো। কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্বৃত্ত পত্রে কখনোই সমাপ্ত বছরের জন্য লেখা হয় না, ওখানে শুধু লেখা হয় 31 ডিসেম্বর 2020। শুধুমাত্র কি দেওয়া আমরা পুরোটা মুখস্থ করে ফেলবো? পুরোটা মুখস্থ করবো বলতে আমি লাইন 3টা জায়গায় মুখস্থ করে ফেলো, বাকিটুকু তোমার এমনিই হয়ে যাবে। বুঝতে পারতেছো আমি যা বলতেছি? এইটা খেয়াল রাখো বেশি করে। আমি তো বলে দিচ্ছি যে কোন পয়েন্ট থেকে প্রশ্ন বেশি এসেছে। এই যে শুধুমাত্র উদ্বৃত্ত থেকেই প্রশ্ন বসতে হয়। তার মানে কি উদ্বৃত্ত পত্রটা একদিনের জন্য তৈরি করা হয়? ইয়েস, একটা নির্দিষ্ট দিনের জন্য। ইয়েস, ঠিক আছে স্যার, একটা নির্দিষ্ট তারিখের জন্য শুধুমাত্র তৈরি করা। ওই দিন বা ওই তারিখে এই প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে উদ্বৃত্ত পত্র। সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্ব রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করে এটা। আর স্যার উদ্বৃত্ত পত্রের জন্য কোন নীতি রয়েছে, ধারণাতে লেখা আছে সংশ্লিষ্ট ধারণা বা নীতি, দুইটা যে কোনো একটাই বলতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। ধারণা নীতি এক কথা। এখানে খেয়াল করে দেখো, বিষয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই 3টাই হচ্ছে হিসাবকাল নীতি তৈরি করা হয়। 3টাই হচ্ছে হিসাবকাল নীতি তৈরি করা হয়। এই 3টা হিসাবকাল নীতি তৈরি করা হয়। কিন্তু স্যার তৈরি করা হয় পত্র, আর উদ্বৃত্ত তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। স্যার ক্লিয়ার থাকি যেন এই বিষয়টা, যে উদ্বৃত্ত পত্র একটা নির্দিষ্ট দিনের জন্য বা তারিখের জন্য বা সময় বিন্দুর জন্য তৈরি করা হয়, এবং এই উদ্বৃত্ত পত্র তৈরি করার জন্য কোন নীতি ব্যবহার করা হয়? চলমান প্রতিষ্ঠান নীতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলবে, এই নীতিকে বলা হয় চলমান প্রতিষ্ঠান নীতি, এবং সেই নীতি অনুযায়ী একটা নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের কত টাকা সম্পদ দায় রয়েছে জানা প্রয়োজন। এই নীতি অনুযায়ী উদ্বৃত্ত পত্রটাকে প্রস্তুত করা থাকে। স্যার আর্থিক বিবরণী সারাংশের এই যে পয়েন্টগুলো বলেছি, এগুলো তোমাদের লেকচার শিটেও তোমরা দাগ দিয়ে নিতে পারে, অথবা মনে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো যে এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে স্যার? আচ্ছা, আর এখানে যে পয়েন্টটা রয়েছে এরপরে যে
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী IAS 7 অনুযায়ী তৈরি করতে হয়, সেটাকে সেখান থেকে তোমরা জাস্ট শুধু রিডিং করে নিবে এটা যে নগদ প্রবাহ বিবরণীর 3টা কার্যাবলী আছে। একটা হচ্ছে পরিচালন কার্যাবলী, তারপরে হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, তারপরে রয়েছে অর্থায়ন কার্যক্রম। নরমালি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসেনি বলে এখানে আর ডিটেলসে কিছু দেওয়া হয়নি, মানে গত 30 বছরের প্রশ্ন আসেনি, বুঝছো স্যার? তারপরেও তোমাদেরকে এই টপিকটি দেওয়া রয়েছে যে তোমরা অন্তত জানো এই প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, এর বাইরে তো আসবে না ইনশাআল্লাহ। যে আমাদের পরিচালন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রমে কি কি পয়েন্ট থাকতে পারে সেই পয়েন্টগুলো এখানে লেখা আছে, এটা জাস্ট রিডিং করে নিবা, আর কিছু না ইনশাআল্লাহ। তারপর স্যার এখন চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে দিই। আমাদের আবার অন্য টপিকও আছে কিন্তু স্যার, একটা এই যে উদ্বৃত্তপত্র হচ্ছে ওই ধরনের বিবরণ, খেয়াল করো 2 নম্বর কোশ্চেনটা, যা একটি নির্দিষ্ট 1 নম্বরেই রয়েছে, এ নাম্বারে একটি নির্দিষ্ট তারিখের বিবরণী, একটি নির্দিষ্ট তারিখের বিবরণী উদ্বৃত্তপত্র। স্যার এই ধরনের যত ধরনের কোশ্চেন রয়েছে আমরা উদ্বৃত্তপত্র সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছে খুবই সহজ, একই স্টাইলে লেখা, ঠিক আছে স্যার? তারপরেও আর একটা কোশ্চেন রয়েছে যে উদ্বৃত্তপত্র হলো সম্পত্তি ও দায়ের এমন একটি বিবরণী, 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট তারিখের জন্য। খেয়াল করে দেখো, ক্লিয়ার কিনা স্যার? একটু জানান আমাকে, ক্লিয়ার কিনা এই বিষয়টা? উদ্বৃত্তপত্র একটা জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে এটা এই 21 নম্বর কোশ্চেনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ উদ্বৃত্তপত্র যেহেতু কয়েকবার আসছে, লাভ ক্ষতি বা বিশ্বদায় বিবরণীটা আসে নাই, তার মানে এটা জেনে যাও, বুঝছো? এটা একটু খেয়াল করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কত সময়ের জন্য লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি হিসাব মানে বিশ্বদায় বিবরণী কে বোঝাচ্ছে, ঠিক আছে? বিশ্বদায় বিবরণী প্রস্তুত করা হয়, লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয় কি একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য না? এটা তো আমরা জানি সবাই অলরেডি, একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য। তাহলে স্যার একটা হিসাব কাল সেটা কি 1 বছর হতে পারে, 1 মাসও হতে পারে, 6 বছরও হতে পারে, 6 মাসও হতে পারে, এটা পুরোটাই প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট হিসাব কাল, এটা যে কোনো সময়কালের জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়। ধন্যবাদ তোমাদেরকে স্যার। এই সংক্রান্ত বিষয়গুলো একটু জেনে নিব আমরা, কোশ্চেনগুলো যেন সবগুলো প্র্যাকটিস থাকে, ঠিক আছে স্যার? যতগুলো প্রশ্ন রয়েছে লেকচার শিটে সব কোশ্চেন প্র্যাকটিস থাকা লাগবে। পরবর্তী টপিক আমাদের 15 নাম্বার 16 নাম্বার ম্যাথগুলা, 15 নম্বর এবং 16 নম্বর ম্যাথগুলো হচ্ছে আমাদেরকে সম্পদ দায় বের করতে বলেছে। আমি তো দেখেছি ম্যাথগুলো স্যার, সম্পদ আর দায় এটা হচ্ছে কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো চলতি দায়, এগুলো বের করতে বলেছে, ঠিক আছে স্যার? আচ্ছা, এটা তো প্র্যাকটিস করবো, সব আমি প্র্যাকটিস করলে তো 4টা বেজে যাবে, তাও তো শেষ হবে না ক্লাস। আমি অবশ্যই যতগুলো প্র্যাকটিস সারাদিনই লাগবে সব প্র্যাকটিস। আচ্ছা, যতগুলো প্র্যাকটিস না করলে নাই সবগুলোই প্র্যাকটিস করিয়ে দিচ্ছি এবং মোস্ট ইম্পর্টেন্ট টার্মগুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। এর পরবর্তীতেও তোমাদের প্র্যাকটিস করার পর যেগুলো প্রবলেম হবে সেগুলোর জন্য সলভ ক্লাস আছে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই স্যার। তোমরা প্র্যাকটিস করতে থাকো, বাসায় ইংলিশ বেশি বেশি পড়ো আর বাসায় প্র্যাকটিস করে আপনাকে বলবো যদি প্রবলেম হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই সব ক্লাসে জানাতে হবে। এখন স্যার পরবর্তী টপিকটা আমাদের, যদিও আজকে 5 মিনিট আরো লেগে যাবে, 2টা 5 বেজে যাবে, কারণ পরবর্তী টপিকটা আলোচনা করি আগে। সেটা হচ্ছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় হিসাব রয়েছে স্যার। মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় হিসাব আমরা কোনগুলো বলি খেয়াল করি। মূলধন জাতীয় হিসাব হচ্ছে যে হিসাবগুলো বা যে লেনদেনগুলো প্রতিষ্ঠানে বারবার ঘটে না, অর্থাৎ আকস্মিক ভাবে ঘটে, অর্থাৎ যে লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি অর্জন হয়, কোনো সম্পত্তি অর্জন হয় এবং এই লেনদেনের টাকার অঙ্কগুলো তুলনামূলক বড় হয়, টাকার অঙ্কগুলো তুলনামূলক বড় হয়, তাকে আমরা বলি মূলধন জাতীয় হিসাব। যে লেনদেনগুলো হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য, 1 বছরের কম সময়ের জন্য যে লেনদেনগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে স্যার, এবং তাদের টাকার পরিমাণগুলো তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে, সেটাকে বলি আমরা স্যার মুনাফা জাতীয় ব্যয়। তোমাদের কাজ কি? তোমাদের কাজ এই ছকটা, এটা ক্লাস 19-এও দেয়া আছে, এই ছকটা অবশ্যই ভালো করে পড়া, অবশ্যই ছকটা ভালো করে পড়া, যেন কনফিউশন লেগে না যায় যে কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়। অবশ্যই ছকটা ভালো করে পড়তে হবে স্যার, এটাই হচ্ছে আমার কথা এই টপিকে। এখানে এই টপিকের এই বিষয়টা পরেও যেটা বলবো সেটা হচ্ছে এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই জায়গাটাতে স্টুডেন্ট আটকায় যায়, সেই বিষয়টা নিয়ে আমাকে একটু 2 মিনিট কথা বলতে হবে, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় স্যার যখন বলা থাকবে একটু খেয়াল করবো আমরা, যে আমরা নরমালি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই কথাটা শুনলে আমরা কিন্তু বুঝে উঠতে পারি যে বিলম্বিত বিজ্ঞাপন,
এই কথাটা আমরা বলি আসলে। ঠিক আছে স্যার, কিন্তু এটার একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা হচ্ছে যে কোনো মুনাফা জাতীয় ব্যয়, খেয়াল রাখবেন, যে কোনো মুনাফা জাতীয় ব্যয়, যে কোনো মুনাফা জাতীয় ব্যয়, সেই ব্যয়টা অবশ্যই কি হতে হবে? অবশ্যই সেটা মুনাফা জাতীয় ব্যয় হতে হবে। যে কোনো মুনাফা জাতীয় ব্যয় যদি একাধিক হিসাবকালের জন্য দেওয়া হয়, যদি একাধিক হিসাবকালের জন্য অর্থাৎ 1 বছরের বেশি, আমার যদি হিসাবকাল 1 বছর হয়, 1 বছরের বেশি সময়ের জন্য যদি দেই, অর্থাৎ একাধিক হিসাবকালের জন্য বা অগ্রিম প্রদান করি, তখন তাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। স্যার কনসেপ্টটা ক্লিয়ার রাখবো আমরা সবাই, যে যদি যে কোনো মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা একাধিক হিসাবকালের জন্য প্রদান করি, অর্থাৎ অগ্রিম প্রদান করি, তাহলে সেটা কি হবে স্যার? সেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। স্যার আমরা কলেজে পেয়েছি কোন লাইনগুলো? কলেজে আমরা পেয়েছি বিলম্বিত বিজ্ঞাপন, মানে একাধিক বছরের জন্য, 2 বছর 3 বছর 4 বছরের জন্য দিছো বিজ্ঞাপন খরচ, হ্যাঁ, অত্যধিক বিজ্ঞাপন খরচ, তাহলে সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, কারণ এর কিছুটা অংশ ভবিষ্যতেও আমাদের সম্পদ হিসেবে আছে, তাহলে সেটা স্যার কি হবে? এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়েছে। স্যার হ্যাঁ, অফিস ভাড়া যদি অগ্রিম প্রদান করি, হ্যাঁ, যে কোনো মুনাফা জাতীয় ব্যয়, ভাড়া হইতে পারে, বেতন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেটা যদি আমরা কি করি? একাধিক হিসাবকাল বা অগ্রিম প্রদান করি। তারপর স্যার বিমা খরচ রয়েছে, বিমা খরচও কিন্তু আমরা নরমালি অগ্রিমই প্রদান করে থাকি, তো সেটাও কি হবে আমাদের জন্য? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মুখস্থ বিদ্যা হচ্ছে আমাদের এই 2টা পয়েন্ট, 1 নাম্বার হচ্ছে গবেষণা ব্যয়, আর একটা হচ্ছে কারখানা স্থানান্তর ব্যয়, আর বাকিগুলো আমরা সবাই অলরেডি জানি। ইন্টারে আমরা পেয়েছি কারখানা স্থানান্তর ব্যয় এবং গবেষণা ব্যয়, যারা ভালো করে পড়েছো তারা অবশ্যই পেয়েছো এই দুটো টার্ম, যে কারখানা স্থানান্তর ব্যয়, গবেষণা ব্যয়, এই দুটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। স্যার এখান থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রয়েছে, আমি যদি প্র্যাকটিস করাই দিই তোমাদেরকে 2-3টা কোশ্চেন, সেটা হচ্ছে এইখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই যে 3 নম্বরে স্যার একটু খেয়াল করি, এটা বিলম্বিত মুনাফা জাতীয় উদাহরণ যদি বলো, তুই অ্যান্সার করার চেষ্টা করো, তো বুঝতে পারছো কিনা জিনিসটা, টপিকটা? অগ্রিম ভাড়া হবে। ভেরি গুড, অগ্রিম ভাড়া। খেয়াল করে দেখো, তার মানে এখন আজকে থেকে ভালো করে জানা থাকবে যেন এই বিষয়টা, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে একদম ঢাকা ভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত, যে কোনো মুনাফা জাতীয় ব্যয় একাধিক হিসাবকালের জন্য অগ্রিম প্রদান করলে সেটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। স্যার তারপরে আসে, এরপর আরেকটা আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, 4 নম্বরে রয়েছে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে অগ্রিম ভাড়া। দেখেন স্যার, তারপরে রয়েছে হচ্ছে এই কোশ্চেনটা রয়েছে নিম্নের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা রয়েছে 7 নম্বরে, এটাও কি রয়েছে স্যার আমাদের কাছে? অ্যান্সার এটা হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, যে এই অংশটুকু স্যার ক্লিয়ার কিনা? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অংশটা ক্লিয়ার কিনা সবাই? জি ভাইয়া ক্লিয়ার। জি কমপ্লিট। তোমাদের কি কোনো ক্লাস আছে এখনই? কি কোনো ক্লাস আছে তোমাদের? জি ভাইয়া বুঝতে পারছি সব। না ভাই এখন ক্লাস নাই। একটা কোশ্চেন পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয়, এটাকে কি আমরা ব্যয় এবং অপরিচালন ব্যয়কে আমরা মুনাফা ব্যয় বলতে পারি? হ্যাঁ, অপরিচালন আয় আর পরিচালন আয় আর পরিচালন আয়কে কি মুনাফা জাতীয় আয় বলতে পারি? মুনাফা জাতীয় আয় বলতে পারি। হ্যাঁ স্যার, পারবো। এই যে বইটা লেকচার শিটের গুলো সলভ করলেই তো হবে, বই কি আবার আলাদা করে আবার এক্সট্রা করে পড়তে হবে? দেখেন লেকচার শিট হচ্ছে মানে একদম প্রিসাইজলি সাজানো, এবং বইটাও কিন্তু খুব সুন্দর করে গোছানো, জাস্ট একটু প্র্যাকটিস বেশি দেওয়া আছে, এটাই হচ্ছে কথা, কিছু না। তো তোমরা যদি লেকচার শিটটা খুব ভালো করে শেষ করতে পারো, তুমি বইটা খুলে দেখো একবার, ওখানে তোমাদেরকে যে কোনো একটা ভালো করে ধরতে হবে। আমাদেরকে এখন যে লেকচার মানে শীট গুলো দেওয়া হয়েছে, সব লেকচারে 1 থেকে 4 পর্যন্ত, আমাদেরকে এর মানে 4 এর পরে আরো আছে লেকচার? আরো আছে। হ্যাঁ ভাই আরো আছে তো, 10 পর্যন্ত। আরো আছে তো। 1 থেকে 10 পর্যন্ত আছে। সব সাবজেক্টে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত? জি স্যার। আচ্ছা হ্যাঁ ওরকমই। সেই লেকচারগুলো তোমরা অফিসে আসলে পেয়ে যাবে।
স্যার আমি লাগবে আমার লাস্ট টপিকটা শেষ করে নিই, তারপর নেক্সট এক্সাম কবে? অফিস জানে, আমার 5 মিনিট লাগবে আমার লাস্ট টপিকটা শেষ করতে হবে। জি ভাইয়া, সম্পত্তি দায়ের শ্রেণী বিভাগ। ভাইয়া জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটা কি? ভাই একটা কোশ্চেন ছিল। কোশ্চেন পরে দাও, মিউট করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা স্যার, এখানে হচ্ছে আমাদের সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সম্পত্তি ও দায়ের শ্রেণী বিভাগ। সম্পত্তি ও দায়ের শ্রেণী বিভাগের মধ্যে একটু খেয়াল রাখতে হবে বিষয়টা, সেটা হচ্ছে কোন পয়েন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে স্যার অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি আমার মনে রাখতে হবে, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, এবং প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে আমাদের। এর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। অস্পর্শনীয় সম্পত্তি কোনগুলো? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ, এই বিষয়গুলো। এছাড়াও আরেকটা পয়েন্ট থেকে সম্পত্তি থেকে প্রশ্ন এসেছে, সেই সম্পত্তির প্রশ্নটার নাম হচ্ছে অলিক সম্পদ। এটা তোমরা অনেকেই পড়ে এসেছো, অলিক সম্পদ নামটা কলেজে। অলিক সম্পদ সেটা হচ্ছে ভুয়া সম্পদও বলি আমরা, ভুয়া সম্পদ, অথবা বলি আমরা অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়, এই তিনটা টার্ম আমরা বলতে পারি স্যার, যে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। এইটাও একটা আমাদের সম্পদের ক্যাটাগরি ছিল। সেটাকে কি কি পাইতাম না? সেটাতে পাইতাম 1 নম্বরে প্রাথমিক খরচ, প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ। তারপরে আমরা পাইতাম স্যার অবলেখকের কমিশন। যাদের খাতা আছে সামনে, খাতায় লিখে ফেলতে পারো অবলেখকের কমিশন, কমিশন বা দস্তুরি। অবলেখকের কমিশন বা দস্তুরি, অবলেখকের কমিশন বা দস্তুরি মানে একই কথা, কমিশন মানেই হচ্ছে দস্তুরি। 3 নম্বর দায় গ্রাহকের কমিশন বা দস্তুরি, অবলেখকের কমিশন বা দায় গ্রাহকের কমিশন, দায় গ্রাহকের কমিশন। 4 নম্বর আরেকটা সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে শেয়ারের অবহার, শেয়ার বা নিয়োগপত্রের অবহার। স্যার আমাদের অলিক সম্পদ, ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়ের যে পয়েন্টগুলো রয়েছে একটু খেয়াল করে দেখবো। সেটা হচ্ছে প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, দায় গ্রাহকের কমিশন এবং শেয়ারের অবহার, শেয়ার বা বন্ডের অবহার। এই পয়েন্টটা মনে রাখবো সম্পত্তির ক্ষেত্রে। সম্পত্তির ক্ষেত্রে আর মনে রাখবো যে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পদ, যেগুলো আমি স্ক্রিনে রয়েছে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পদ, সেটা হচ্ছে স্যার বৃক্ষের কাণ্ড, কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড। বৃক্ষের কাণ্ড, কয়লার খনি, তেলের খনি, গ্যাস, এই জিনিসগুলো হচ্ছে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পদ। যদি আমরা এগুলো অর্জন করে ফেলি তাহলে সেটা আমাদের প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পদ হিসেবে মানে বলা হবে। এবং এদেরকে আমরা বলি, এদেরকে আমরা অবচয় অবলোপন বলি না। প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির ক্ষেত্রে আমরা এগুলোকে বলি হচ্ছে নিঃশেষকরণ বা অবক্ষয়। স্যার স্যার অনেক জায়গায় শেয়ার অবহারটাকে বুঝতে পারি সত্য দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, শেয়ার অবশ্যই মালিক সত্য হিসাবে, সে তো অবশ্যই স্যার। কিন্তু যে পয়েন্টটাকে কোন ক্যাটাগরির মধ্যে ফালাচ্ছি সেটাকেও তোমরা মনে রাখবা। যে পয়েন্ট ক্যাটাগরিতে আছে সেটাকেও ফালাইতে হবে। এবং আধুনিক হিসাব বিজ্ঞানে অলিক সম্পদ নামে তেমন একটা মানে ব্যবহার করা হবে না, মানে ভবিষ্যতে অলিক সম্পদ নামটা আর ব্যবহার করা হবে না একসময়, বুঝছো? তো তখন আলটিমেটলি যেটা যেখানে যাওয়া সেখানে চলে যাবে। আপাতত এটা মনে রাখো যে এই পয়েন্টে এই পয়েন্টগুলো আসে, অলিক সম্পদের মধ্যে এই পয়েন্টগুলো আসে, এই বিষয়টা মনে রাখতে হবে স্যার। ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে স্ক্রিনে তাকাই একটু, সেটা হচ্ছে স্যার সম্ভাব্য দায়ের নামে একটা দায়ের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে সম্ভাব্য দায়। স্যার সম্ভাব্য দায়ের পয়েন্টটা ক্লিয়ার হয়ে তারপর ক্লাস শেষ। সম্ভাব্য দায়ের পয়েন্ট আমরা ক্লিয়ার হতে পারলে ক্লাস শেষ করে দিব। স্যার সম্ভাব্য দায় বলতে কি বুঝি? দায় মানে কি? দায় মানে হচ্ছে তোমার কাছে অবশ্যই কেউ না কেউ কি পায়, টাকা পায়। অবশ্যই কি পায় স্যার? টাকা পায়, তাকে টাকাটা দিতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য দায়। কিন্তু স্যার সম্ভাব্য দায় জিনিসটা কি? সম্ভাব্য দায় হচ্ছে যে এই মুহূর্তে দায় নয়, কিন্তু ভবিষ্যতে তাকে টাকা দেওয়া লাগতে পারে। এই মুহূর্তে দায় নয়, কিন্তু ভবিষ্যতে তাকে টাকা দেয়া লাগতে পারে।
জিনিসটা মূলত বলা হবে সম্ভাব্য দায়। যেমন যদি এক্সাম্পল বোঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে প্রথম যদি এক্সাম্পলটা দেই সেটা হচ্ছে ওয়ারেন্টি সংক্রান্ত এক্সাম্পল একটা দিয়ে। দেখো ওয়ারেন্টি সংক্রান্ত দায়। ওয়ালটন মনে করো সারা দেশে প্রতি বছরে লক্ষ লক্ষ টেলিভিশন পিস বিক্রি করে, 5 বছরের ওয়ারেন্টি দেয়, 10 বছর ওয়ারেন্টি দেয়। আচ্ছা স্যার, ওয়ালটন কি জানে যে কতগুলো টেলিভিশন ফেরত আসবে নষ্ট হওয়ার কারণে? তারা তো ওয়ারেন্টি দিছে, ফ্রিজ কতগুলো ফেরত আসবে তারা কি এক্স্যাক্টলি জানে? এক্স্যাক্টলি কিন্তু জানে না। অর্থাৎ তাদের বিষয়টা হচ্ছে এরকম যে স্যার ওয়ারেন্টি সংক্রান্ত দায় এটা আমাদের প্রতিষ্ঠানের একটা দায় হতে পারে, ভবিষ্যতে আমাকে টাকাটা দেওয়া লাগতে পারে, এই জন্য আমরা সেটাকে বলবো হচ্ছে সম্ভাব্য দায়। এবং সম্ভাব্য দায় কিন্তু আমরা কোথাও লিখবো না, এটাকে শুধুমাত্র আমরা আমরা লিখে রাখবো। যে টিকা ও ব্যাখ্যা সমূহ যে বলতেছিলাম, টিকা ও ব্যাখ্যা সমূহ ওর মধ্যে লিখে রাখতে হবে যে আমাদের সাথে একটা দায় হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, এই জিনিসটা লিখে রাখতে হবে ফুটনোটের মধ্যে। ঠিক আছে স্যার। এছাড়াও যে এক্সাম্পল গুলো রয়েছে প্রত্যেকটা এক্সাম্পল তোমাদেরকে মনে রাখতে হবে। মেয়াদ অনুত্তীর্ণ বার্তাকৃত বিনিময় বিল, বিচারাধীন মামলার কোনো দাবি এবং জামিন সংক্রান্ত কোনো দেনা এবং চুক্তি ভঙ্গের শেষার্থ। এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো যে এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতে দায় সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতে দায় হতে পারে, তখন তাকে আমরা বলি হচ্ছে মূলত সম্ভাব্য দায়। স্যার কোশ্চেন আছে, কোনো কোশ্চেন নিয়ে তারপরে শেষ করে দিব ক্লাস। সম্ভাব্য দায় আমরা ফুটনোটের মধ্যে লিখে রাখবো। আর মেয়াদ উত্তীর্ণ বার্তাকৃত বিনিময় বিলটা বলুন। মেয়াদ উত্তীর্ণ বার্তাকৃত বিনিময় বিল, দেখো যারা যারা বুঝি না তারা একটু প্লিজ মনোযোগ দাও। মেয়াদ অনুত্তীর্ণ বার্তাকৃত বিনিময় বিল, একটু খেয়াল করবেন। তোমাদের সকলেরই অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। মেয়াদ অনুত্তীর্ণ বার্তাকৃত বিনিময় বিল, স্যার বিল যদি আমার একটা যদি এটা প্রাপ্য নোট হয়, প্রাপ্য নোট মনে করো মিস্টার এক্স আর মিস্টার ওয়াই, মিস্টার এক্স এর কাছে একটা প্রাপ্য নোট আছে 5000 টাকা, প্রাপ্য নোট আছে একটা 5000 টাকা। এই প্রাপ্য নোটটা মিস্টার এক্স এই 5000 টাকা পাবে 30 দিন পর, প্রাপ্য নোটে বলা আছে। এখন স্যার, এখন মিস্টার এক্স এর আজকেই টাকা দরকার, সে মিস্টার এ কে বললো ভাই আমার এই প্রাপ্য নোটটা তুমি নাও, তুমি নিয়ে আমাকে তুমি 4500 টাকা দাও, তুমি 30 দিন পর আলটিমেটলি কত টাকা পেয়ে যাবা? 5000 টাকা তুমি পেয়ে যাবা, কারণ আমি তো একজনের কাছে 5000 টাকা পাই। কিন্তু প্রাপ্য নোট বা বিনিময় বিল যেটা আছে, খেয়াল করে দেখো, আমি যে মিস্টার এক্স এ ওয়াই এর কাছে দিল, ওয়াই এর কাছে দেওয়া মানে কি? বাট্টা করো। ওয়াই এর কাছে বিক্রি করে টাকা নেওয়াকে বলা হয় বাট্টা করো। এখন স্যার এটা তো মেয়াদ উত্তীর্ণ হয় নাই, কোনো গ্যারান্টি আছে যে মেয়াদ শেষে এই যে প্রাপ্য নোট তুমি যার কাছে পাইছো, তোমার যে দেনাদার, সে দেনাদার কি টাকা দিবে 100% তুমি শিওর? জি না স্যার, দেনাদার তো কুড়িনো হয়ে যেতে পারে, ওই দেনাদার তো টাকা নাও দিতে পারে। দেনাদার যদি তোমাকে টাকাটা না দেয়, তাহলে এই যে তুমি মিস্টার ওয়াই এর কাছ থেকে টাকা নিছো বিলটা বাট্টা করে, তাকে তো টাকাটা ফেরত দিতে হবে স্যার। যদি ওই দেনাদার টাকাটা না দেয়, যেই দেনাদারের এই প্রাপ্য নোট, তোমার যে দেনাদারের প্রাপ্য নোট, সেই দেনাদার যদি তোমাকে টাকা না দেয় বা ওকে যদি টাকাটা না দিয়ে যায়, তাহলে আলটিমেটলি কি করতে হবে? টাকাটা তো তোমাকেই দিতে হবে তাকে। তো এটা যে এখন মেয়াদ শেষ হয় নাই, তো আমরা এখনো বলতে পারি এটা যেটা ভবিষ্যতে দায় হতে পারে, এই জন্য এটাকে বলা হয় সম্ভাব্য দায়। স্যার ক্লিয়ার কিনা? জি ভাইয়া একদম ক্লিয়ার। পানির মতো ক্লিয়ার। ওকে স্যার, অন্যান্য যে সকল বিষয় রয়েছে এগুলাই আর কি করে আমাদের ভবিষ্যতে দায়ের সৃষ্টি করতে পারে। ঠিক আছে স্যার, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে সম্ভাব্য দায়, এবং সেগুলোকে আমরা ফুটনোটে দেখাই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অলিক সম্পদকে কি আমরা অস্পর্শনীয় সম্পদ বলতে পারি? না 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 না, একই না, অলিক সম্পদ আর অস্পর্শনীয় সম্পদ তো এক না রে বাবা, এটা তো আলাদা, আমি তো আলাদা করেই দেখাই দিলাম। স্যার ক্লিয়ার কিনা এই বিষয়টা? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে স্যার। ভাই আমি লেকচার অনের ক্লাসটা পাইনি, তো আমি কি করব? লেকচার 1 এর আমি বললাম যে চেষ্টা করব খুব দ্রুত লেকচার 1 এর হচ্ছে রেকর্ডিং লাইভে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা মেবি নেক্সট 5-7 দিনের মধ্যে পেয়ে যেতে পারো, অথবা অফিসে একটু কল দিবা লেকচার 1 এর কোনো ব্যাচে ক্লাস থাকে কিনা, বা যারা যারা আজকে লেকচার 2 ক্লাস মিস করছে, আমার মনে হয় না অন্য ব্যাচে লেকচার 2 আছে, কারণ অধিকাংশ ব্যাচে লেকচার 4 চলে গেছে। আর আমিও মিস করছি, একটা 44 আইছে। আচ্ছা, তারপরেও তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে লেকচারের আমাদের রেকর্ডিং ক্লাসগুলো আমরা নিচ্ছি, মানে
অফিসে সবারই রেকর্ডিং ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যেটা ভালো লাগবে তারা যে কোনো একটা গুগল ড্রাইভে আপলোড দিবে, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে এটা করবে, একটু ধৈর্য রাখো, ঠিক আছে স্যার? আর বাসায় অবশ্যই লেকচার শিটগুলো ভালো করে পড়তে থাকো। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ আজকের মতো। ভাইয়া আসসালামু আচ্ছা আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোশ্চেন বলো। ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরে যে দুইটা উদাহরণ বললেন না, একটা কারখানা স্থানান্তর ব্যয় আর একটা কি ছিল? একটা কারখানা স্থানান্তর ব্যয় আর একটা হচ্ছে গবেষণা ব্যয়। ভাইয়া বুঝি না, আর হচ্ছে মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য বলেন। স্যার আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে এই বিষয়টা একটু মনে রাখবো যে কারখানা